Okay. Good evening. Good evening to all. সবাইকে গুড ইভিনিং। তো আমার নাম সন্তোষ রাউত, আমার মিসেস অনিমা। আমরা দুজন এই এমওয়ে বিজনেসটা বিল্ড করছি এবং আমরা আজকে প্রত্যেকে জানি যে আজকে আমরা এই সন্ধ্যাতে সবাই একত্রিত হয়েছি। আজকে যে প্রোগ্রামটা আমরা এখানে শিখবো বেসিক ট্রেনিং। তো অ্যাকচুয়ালি আমরা খুব লাকি যে আমরা একজন অসাধারণ লিডার উত্তম এবং সুস্মিতা চৌধুরী টিম থেকে আমরা বিলংস করি। আমরা ওনার জন্য একদম খুব ভালোভাবে একটা ক্ল্যাপিং করতে পারি। তো যে ব্যাপারটা নিয়ে আমরা আজকে বলবো, সেই আজকে বেসিক ট্রেনিংটার দিকে কিন্তু আমরা এই মাসে যে ব্যবসাটা অনেক উপরে এবং অনেক আগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই বেসিক ট্রেনিংটা স্টার্ট করার আগে আমরা জানি এই ব্যবসাটা আমরা কিসের কারণে করি। অবশ্যই ইনকামের জন্য, কিন্তু এর পাশাপাশি এখানে কিন্তু আমরা রিকগনিশনও পাই। তো আমরা আজকে ফার্স্ট এই বেসিক ট্রেনিংটা স্টার্ট করব রিকগনিশন মাধ্যমে। তো চলুন আমরা আজকে একটা রিকগনিশনটা দেখে নিই, কারা কারা এই লাস্ট ইয়ারে এবং কারা কারা কোন পিনে আছেন ওনাকে আমরা একটু দেখবো। তো প্রথম আমি সবাই জন্য একটু ক্ল্যাপিং করব এবং আমি আশা করব প্রত্যেকে ওনারে ক্ল্যাপিং করব। তো এই ব্যবসাটাতে যে পিনটা স্টার্ট হয় সেটা আমি যারা লাস্ট বেসিক ট্রেনিং পরে এই ব্যবসাটা স্টার্ট করেছেন উনাকে আমরা ওয়েলকাম করছি এবং উনার জন্য আমরা কিন্তু ক্ল্যাপিং করছি যে এই ব্যবসাটা স্টার্ট করেছেন ওদের ফিউচারটা বিল্ড করার জন্য। এবং সেকেন্ড যে প্রথম যে পিন এমওয়ে যে প্রথম পিন যে রিকগনাইজেশন হয় তা হয়েছে 3%। তো প্রত্যেকের 3% জন্য আমরা ক্ল্যাপিং করব। যারা যারা এই ভার্চুয়াল সাইটে আছেন প্রত্যেকের জন্য কিন্তু আমরা ক্ল্যাপিং করব। এবং সেকেন্ড যে পিন আছেন সে হয়েছে 6%। তো প্রত্যেক 6% যেটা কি লিডারশিপ পিন বলা যেতে পারে এবং এই 6% পিনটা খুব একটা ভালো পিন এবং এখানে ভালো একটা ইনকাম স্টার্ট হয় এবং প্রত্যেকে 6% জন্য আমরা কিন্তু আজকে ক্ল্যাপিং করব। তো নেক্সট পিনে আমরা যাব, সে হয়েছে 9%। তো যারা যারা 9% আছেন এবং এই 9% পিনটার একটা লিডারশিপ পিন বলা যেতে পারে। এই পিনটারে একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা আসে, যে টাকাটা দিয়া একটা বিশ্বাসটা অনেকটা বেড়ে যায় যে এই ব্যবসার দিকে এই এমওবি অপরচুনিটিটা থেকে ইনকাম হয়। যত 9% আছেন ওনার জন্য আমরা একটা ক্ল্যাপিং করব। এবং আমরা যারা এই ভার্চুয়াল যারা জুমে আছি প্লাস যারা ইউটিউব লাইভে আছেন আমরা কিন্তু সবাইকে দেখতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অনেস্টলি কোর অফ হার্ট থেকে কিন্তু আমরা ক্ল্যাপিংটা দেব, কারণ কি আমরা যতটুকু ক্ল্যাপিং দেব এবং তার থেকে বেশি কিন্তু আমরা পাবো। তো নেক্সট যে পিন হয়েছে কি বিএফআই। যারা যারা বিএফআই, আমরা একটা বিএফআই এর জন্য কিন্তু প্রত্যেকে আমরা একটা ক্ল্যাপিং করব। বিএফআই একটা ভালো স্ট্রাকচার এবং আরো একটা হ্যান্ডসাম ইনকাম থাকে। তো নেক্সট যে পিনটা 12% পিন, এই 12% পিনে একটা খুবই ভাইটাল পিন এবং এই পিনে কিন্তু যারা আছেন যে লিডার্স গুলার জন্য আমরা ভালো একটা ক্ল্যাপিং করব এবং এই পিনটা দেখে কিন্তু একটা দারুণ পিন এবং এই পিনে একটা বিলিভনেসটা স্ট্রং বলতে অনেক স্ট্রং হয়ে যায় এবং উনার একটা অর্গানাইজেশনটা খুবই ভালো হয় এবং খুব বেটার, উনি একজন লিডার হিসাবে বলা যেতে পারে। তো তারপরে যে পিনটা আমরা দেখবো সে হচ্ছে 15% পিন। 15% পিন একটা দারুণ একটা পিন এবং এই পিনে শুধু সম্মান না, এর পাশাপাশি কিন্তু টাকাও ইনকাম হয় এবং যে টাকাটা ইনকাম হয় খুবই হ্যান্ডসাম ইনকাম। এবং উনের যত 15% আছেন আমাদের অর্গানাইজেশনে উত্তম এন্ড সুস্মিতা চৌধুরী এলওএসএ, উনার প্রত্যেকের লাগে আমরা একটা ক্ল্যাপিং করব, ঠিক আছে। তো 15% পিন পরে যে পিনটারে এমওয়ে রিকগনিশন করে এবং
খুব ভালো একটা স্ট্রাকচার থাকে, তা হচ্ছে বিবিআই। তো যারা যারা বিবিআই আছেন ওনার জন্য আমরা একটা ক্ল্যাপিং করব, যারা যারা বিবিআই। এবং বিবিআই পরে যে পিনটা খুবই ভালো একটা পিন, তা হচ্ছে 18% পিন, একটা লিডারশিপ পিন 18%। তো এই 18% মানে কি খুবই ভালো একটা ইনকাম, এবং ওই 18% যারা লিডার্স ওদের একটা খুবই ভালো অর্গানাইজেশন থাকে, এবং উনার 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 টিমে অনেক অনেক লিডার্স থাকে। তো প্রত্যেকে 18% জন্য আমরা একটা ক্ল্যাপিং করব। তো আমি এর পরে যে পিনটা আমি ভার্চুয়াল সাইটে ইনভাইট করছি, ওরা লিডার্স। আমি প্রত্যেক সিলভার এন্ড আপকে আমি ওয়েলকাম করছি হ্যান্ড রেজ করার জন্য, এবং আমরা প্রত্যেকে সিলভার এন্ড আপ প্রত্যেকে লিডার্সের কিন্তু আমরা ক্ল্যাপিং করব। তো পিন রিকগনিশনটা আমরা দেখলাম। এখানে যারা যারা নতুন মানে নতুন পিন লাস্ট মান্থে যারা নতুন পিন অ্যাচিভ করেছেন, যদি কেউ থাকেন, আমরা ওদের জন্য অবশ্যই ক্ল্যাপিং করব। যারা লাস্ট বেসিক ট্রেনিং পরে যারা নতুন পিন অ্যাচিভ করেছেন, আমরা প্রত্যেকে ওনার জন্য একটু ক্ল্যাপিং করব। যদি কেউ থাকেন তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করুন। ওকে, আছেন। ওকে, দারুণ। তো আমরা ওখানে ফটাফট আমরা এই যে বেসিক ট্রেনিংটার যে প্রথম সেকেন্ড পার্ট যে আছে, সেকেন্ড পার্টে চলে যাব। তো সেকেন্ড পার্টটা যে পার্টটা সেটা হচ্ছে আমরা ট্রেনিং পার্ট। রাউত, আমরা সিলভার এন্ড আপ যারা আছি তাদের প্রত্যেকের নাম এবং প্রফেশন সম্পর্কে একটু জানবো। ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করছি। সিলভার যারা সিলভার আছেন, আমরা একটু নাম এবং প্রফেশন ফটাফট আমরা একটু জেনে নেব, নাম এবং প্রফেশন। তো ফার্স্ট আমরা জানবো ওকে, আমি বলছি রাউত, আমি বলছি আমি মানিকলাল দাসকে আনমিউট করছি। গুড ইভিনিং, আমি মানিকলাল দাস। প্রফেশনালি আগে একটা চাকরি করতাম, এখন ফুল টাইম এই বিজনেসটা বিল করছি। আমার আপলাইন মিস্টার ফকর আলী লিমন, মেন্টরশিপ দিচ্ছেন উত্তমেন সুস্মিতা চৌধুরী। আমি বক্সনগর থেকে বিজনেসটা বিল করছি। সুব্রত সুস্মিতা, কৌশিক রেডি থাকুন। গুড ইভিনিং, আমি সুব্রত গোপ। আগে আইটি সেক্টরে জব করতাম, এখন ফুল টাইম এই বিজনেসটাই করছি সুস্মিতাকে পাশে নিয়ে। গুড ইভিনিং, আমি সুস্মিতা গোপ। আমি হাউস ওয়াইফ, হাজবেন্ড মিলেই দুজনেই মিলে এই ব্যবসাটা বিল করছি। আপলাইন উত্তমেন সুস্মিতা চৌধুরী। কৌশিক কাকুলি, সাউন্ড নাই। নাম কৌশিক চক্রবর্তী, মিসেস কে সাথে নিয়ে ব্যবসাটাকে বিল করছি। ফুল টাইম এই ব্যবসাটাকেই করছি। যিনি স্পন্সর করেছেন এবং আপলাইন মেন্টরস কিশোরেন শর্মিষ্ঠা দাস। সঞ্জীব মনিকা। গুড ইভিনিং, নাম সঞ্জীব সাহা। বাই প্রফেশন আমি ট্রেডিশনাল ব্যবসার সাথে জড়িত ছিলাম, এখন ফুল টাইম এই ব্যবসাটা বিল করছি। আমাদের আপলাইন হচ্ছে মিস্টার রামু বণিক এবং মেন্টরশিপ দিচ্ছেন উত্তমেন সুস্মিতা চৌধুরী। গুড ইভিনিং, আমি মনিকা দেবনাথ, হাজবেন্ডকে পাশে নিয়ে ফুল টাইম এই বিজনেসটা বিল করছি, আপলাইন সেম। সুদীপ। গুড ইভিনিং এভরিওয়ান, নাম সুদীপ দাস, প্রফেশনালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জব করছি। তার পাশাপাশি মিসেস কে পাশে নিয়ে ব্যবসাটা করছি। মিসেস পিপাসা সরকার, বাই প্রফেশন স্টাফ নার্স। এবং
আমাদের আপলাইন এবং স্পন্সর মেন্টর সবকিছু উত্তমেন সুস্মিতা চৌধুরী। ওকে, হ্যাঁ, কিছু নেন শর্মিষ্ঠা। গুড ইভিনিং, আমি কিশোর দাস, মিসেস শর্মিষ্ঠাকে নিয়ে ব্যবসাটা বিল করছি। আমাদের আপলাইন সুব্রত অ্যান্ড সুস্মিতা গোপ এবং আপলাইন মেন্টর উত্তম অ্যান্ড সুস্মিতা চৌধুরী। প্রফেশনালি আমি একটা ব্যাংকে চাকরি করি, তার পাশাপাশি বিজনেসটা বিল করছি। থ্যাংক ইউ। বাবলি এন্ড অভিজিৎ। গুড ইভিনিং, আমার নাম অভিজিৎ বড়ুয়া। আমি আমার মিসেস বাবলি দাসকে নিয়ে ব্যবসাটাকে বিল করছি। আমরা কুমারঘাটে থাকি। আমি একটা জব করি, জবের পাশাপাশি ফুল টাইম মেন্টালিটি নিয়ে ব্যবসাটাকে বিল করছি। থ্যাংক ইউ। প্রণব লিখা। গুড ইভিনিং, নাম প্রণব বর্ধন, আর প্রফেশনালি আগে প্রাইভেট জব করতাম, এখন দুজনে মিলে ফুল টাইম এই ব্যবসাটাকে বিল করছি। আমাদের আপলাইন মিস্টার মানিকলাল দাস এবং মেন্টরশিপ দিচ্ছেন উত্তম এবং সুস্মিতা চৌধুরী। গুড ইভিনিং, আমি লিখা বর্ধন, আর আমি হাউস ওয়াইফ, হাজবেন্ডের সঙ্গে ব্যবসাটা বিল করছি। থ্যাংক ইউ। সন্তোষ অনিমা। গুড ইভিনিং, সন্তোষ রাউত, গভর্নমেন্ট চাকরি করছি। মিসেস অনিমা দাস, আমরা দুজন চাকরি পাশাপাশি বিজনেসটা দারুণভাবে বিল করছি। থ্যাংক ইউ। মধু এন চন্দ্রা, মধুচন্দ্র দে। গুড ইভিনিং, আমার নাম মধুচন্দ্র দে, প্রফেশনাল প্রাইভেট টিউটর, পাশাপাশি বিশেষকে নিয়ে ব্যবসাটা করছি। তো আপলাইন বিশ্বজিৎ মণি সরকার এবং আপলাইন মেন্টর কিশোর এন্ড শর্মিষ্ঠা দাস। গুড ইভিনিং সবাইকে, আমি মনি দে, আমি হাউস ওয়াইফ, হাজবেন্ডকে পাশে নিয়ে বিজনেসটা করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, রামু বণিক। গুড ইভিনিং ফ্রেন্ডস, প্রথমত সরি, আমি অ্যাকচুয়ালি একটা বিশেষ জায়গাতে আছি যে কারণে ভিডিওটা অন করতে পারছি না। তো আমি রামু বণিক, বাই প্রফেশন ট্রেডিশনাল ব্যবসায়ী। থ্যাংক ইউ। তো ওভার টু আমাদের আজকের হোস্ট। ওকে, তো দেখলাম প্রত্যেকটা প্রফেশন থেকে কিভাবে ব্যবসাটা বিল্ড করছেন এবং লিডার্সদের শুনলাম কিভাবে আজকে ওদের অর্গানাইজেশনে অনেক বড় অনেক লোক এবং অনেক বড় অর্গানাইজেশন বিল্ড করেছেন। তো এই অর্গানাইজেশন গুলা কিভাবে বিল্ড করেছেন এবং কিভাবে আমরা প্রত্যেকে সেই অর্গানাইজেশন, ওদের মতন অর্গানাইজেশন বিল্ড করতে পারবো, সেই ব্যাপারে আমরা একটু আজকে শিখবো। এবং আশা করি প্রত্যেকের হাতে কাগজ এবং কলম, প্যাড অবশ্যই আছে নোট করার জন্য। তো আর আমরা লেট করব না। এবং আমি খুবই লাকি আজকে এই ধরনের একজন লিডারকে এই ভার্চুয়াল স্ক্রিনে আমি ওয়েলকাম করার জন্য। উনি ওনার প্রফেশনে দারুণই সাকসেসফুল এবং ওনার অর্গানাইজেশনে প্রচুর লিডার্স এবং অনেক সিলভার, প্লাটিনাম এবং অনেক প্রফেশনাল লোক আছেন যারা উনি গাইড করছেন কিভাবে এই এমওয়ে বিজনেসটা বিল্ড করার পরে উনি তাদের লাইফে সাকসেসফুল করতে পারেন। তো আমরা ওনার থেকে আজকে শিখবো কিভাবে এই এমওয়ে ব্যবসারে কি বেসিক কাজ আছে, কি কাজগুলা আমরা যদি করি, তো আমরা যদি সেই কাজগুলা করি আমরাও ওদের মতন একটা বিশাল অর্গানাইজেশন তৈরি করতে পারবো। এবং আমরা আর সময় নষ্ট না কইরা আমি ভার্চুয়াল সাইটে ওয়েলকাম করছি ফাউন্ডার্স প্লাটিনাম মানিকা and সঞ্জীব সাহা on virtual screen. গুড ইভিনিং সবাইকে, আমার নাম সঞ্জীব সাহা। আমি মনিকা দেবনাথ। তো আমরা একসাথে ব্যবসাটা বিল্ড করছি। তো আজকে আপলাইন একটা ইম্পর্টেন্ট একটা টপিকস আমাদের দিয়েছেন এবং এটা এত ইম্পর্টেন্ট এই ব্যবসাটা বিল্ড করার জন্য। যেমন আমরা নিজেকে বিল্ড আপ করবো, তেমন এই বিজনেসটাকে কিন্তু আমরা বিল্ড করতে, খুব বড় ব্যবসা তৈরি করতে কিন্তু আমাদের হেল্প করবে। তো দেখুন, এখানে বহু লোক আছে যারা ব্যবসাটা শুরু করেছেন। হ্যাঁ, বহু লোক ব্যবসাটা শুরু করেছেন, এখন কি করবেন,
ব্যবসাটা কি করবেন, তখন আমি একটা জিনিসই বলবো, আগে নিজেকে বিল করুন, তারপর দেখবেন অটোমেটিকলি ব্যবসা বিল হবে। আজকে আপনার আপলাইন বলুন, হ্যাঁ, এবং তাছাড়া প্রচুর প্লাটিনাম বলুন, প্রচুর ডায়মন্ড বলুন, যারা যারা বড় পিন আছে, যাদের কাছে প্রচুর টাকা রোজগার করছেন যারা এই ব্যবসা থেকে, প্রত্যেকে প্রথমে কিন্তু নিজেকে বিল করতে শিখেছেন, তারপর কিন্তু অটোমেটিক কিন্তু বিজনেসটা বিল হচ্ছে। তো এখানে দেখুন, নিজেকে বিল করতে গেলে প্রথমে শুরুতে যেটা করতে লাগবে 9টা কাজ, এই যে কোর স্টেপ, 9 কোর স্টেপ, এই 9টা কাজের দিকে কিন্তু আমাদের ফোকাসটা করতে লাগবে। তো 9টা কাজের মধ্যে এমনও আছে যে দেখুন 5টা কাজ আমি করলাম আর 4টা কাজ আমার মিসেস করলো, তাও হবে না, নিজেকে বিল করা হবে না। আচ্ছা, যখন আমরা ব্যবসাটা বিল করেছি তখন মাঝখানে এমন লোক আমরা পেয়েছি যারা ব্যবসাটা করেছে কিন্তু ব্যবসাটা হয়নি তাদের দ্বারা, এমনও হয় আমরা পেয়েছি। কিন্তু লক্ষ্য করে দেখবেন এই যে 9টা কাজের মধ্যে যে কাজগুলির কথা বলা হয়েছে তারা কিন্তু ঠিকঠাক করে এই 9টা কাজ কিন্তু করেনি। আর আমি এখান থেকে বলছি এই 9টা কাজের মধ্যে কোনো একটা কাজ মিস করলে হবে না। 9টা কাজ মানে 9টা কাজ যদি আমি ঠিকঠাক করি তাহলে আমার বিজনেসটা কিন্তু আমি অনেক বড় মাপের করতে পারবো, খুব বড় ব্যবসা তৈরি করতে পারবো। এই 9টা কাজের মধ্যে যদি আমি কিছু কাজের কথা বলি, যেমন 100% প্রোডাক্ট ইউজ, তারপর 10 to 15 কাস্টমার বেস, তারপর এসটিপি, তারপর রিডিং পিএমএ বুক, লিসেনিং সিডি, তারপর আপনার অ্যাটেন্ড অল ফাংশন, টিচেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং আপলাইন কমিউনিকেশন। তো এই 9টা কাজ আমার কিন্তু করতে লাগবে এবং আমি এগুলি ডিটেলসে কভার করব, এবং যাতে এগুলি আপনি রিলেট করতে পারেন এবং বুঝতে পারেন এই 9টা কাজের খুব কতটুকু গুরুত্ব আছে। দেখুন 9টা কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে আমি যেটা বললাম 100% প্রোডাক্ট ইউজ। আমি প্রচুর লোককে জানি যারা ব্যবসাটা শুরু করেছেন কিন্তু তার বাড়িতে এখনো প্রোডাক্টটা চেঞ্জ হয়নি। তারা জানেই না কেন আমরা প্রোডাক্ট ইউজ করব। দেখুন আমরা যখন ব্যবসাটাকে দেখেছি তখন আমাদের কাছে একটা জিনিস ভালো লেগেছে, যখন প্রোডাক্টগুলি আমরা ডেমোস্ট্রেশন আমরা অনেক জায়গাতে করি, যখন ফার্স্ট ডেমোস্ট্রেশনটা আমরা দেখলাম আমরা এটা বুঝতে পেরেছি যে আমরা তো তেল, সাবান, শ্যাম্পু যা বাজার থেকে কিনি এইগুলি এখানে পাওয়া যাচ্ছে, পাশাপাশি তাদের কোয়ালিটি কিন্তু আমি প্রথমেই দিন আমি কিন্তু বুঝে গেছি যে তার কোয়ালিটিটা কিন্তু অসাধারণ। তার কিন্তু এই যে কোয়ালিটিটা অসাধারণ, তাহলে আমি বাজার থেকে তো জিনিস কিনেই আমি ইউজ করছি, আর যেগুলি এখানে বেস্ট কোয়ালিটি জিনিস পাবো তাহলে আমি ইউজ করব না কেন? আমার কাছে কিন্তু এটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে কেনই বা আমি প্রোডাক্ট ইউজ করব। পাশাপাশি দেখুন আজকে যদি আমি প্রোডাক্ট যদি ইউজ না করি, তাহলে দেখুন আমি যদি প্রোডাক্ট ইউজ না করি তাহলে আমি টিমকে বলতে পারবো না, হ্যাঁ, যে আমি যদি প্রোডাক্ট ইউজ না করি। আপনারা লক্ষ্য করে দেখবেন যখন আমি বিজনেস প্ল্যানটা দেখেছি তখন একবার দেখে বুঝে গেছি যে এখানে যে টাকাটা জেনারেট হয় এখানে কিন্তু প্রোডাক্টের থেকে কিন্তু টাকাটা আমরা পাই। আর এখানে কিন্তু আমি ব্যবসাটা বিল করার যেহেতু সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গাতে কিন্তু আমরা প্রোডাক্টটা ইউজ করব। হ্যাঁ, হয়তো বা একটু সময় লাগতে পারে, 1-2 মাসের মধ্যে, আমি বলছি যে 1-2 মাসের মধ্যে যাতে আমরা কিন্তু প্রোডাক্টগুলি ইউজ করি, যে প্রোডাক্টগুলি আমি বাজার থেকে এখন কিনছি, যে প্রোডাক্টগুলি আমাদের অ্যামওয়েতে পাওয়া যাচ্ছে, এই প্রোডাক্টগুলি যাতে আমরা ইউজটা শুরু করে দিই। হ্যাঁ, যদি আমরা ইউজটা না করি তাহলে কি হতে পারে? আমরা যদি ইউজটা না করি তাহলে আমার টিম মেম্বার ইউজ করবে না, কারণ আমি তাকে বোঝাতেই পারবো না যে প্রোডাক্টগুলি কেমন, এগুলি বোঝাতেই পারবো না। এবং আমার যখন টিম মেম্বার যদি ইউজ না করে তাহলে আমার টিম বিল হলো, বাট কেউ প্রোডাক্ট ইউজ করে না, তাহলে কি করে টাকাটা আসবে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে বা আমরা বলতেই পারি যে আমি তো থোড়ি আমার টিম মেম্বারকে আমি বলতে যাচ্ছি যে আমি প্রোডাক্ট ইউজ করি না, আমি তো বলবোই না। কিন্তু দেখুন একটা জিনিস কি, আমাদের যে ফেসটা আছে এই ফেসটা এমন একটা ফেস যে যদি আমি দুঃখে থাকি এই ফেসটা কিন্তু বলে দেবে আমি কষ্টে আছি, দুঃখে আছি। এবং আমি যদি খুব খুশিতে থাকি, আনন্দে থাকি, কিন্তু এই ফেসটা এমন একটা জিনিস যে এটা বলে দেবে আমি খুশিতে আছি। তো দেখুন আমি প্রোডাক্ট ইউজ করছি না, হয়তো বা মুখে বলছি আমি অন্য কথা যে আমি প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু আমার ফেস কিন্তু বলে দিচ্ছে যে আমি কিন্তু প্রোডাক্টটা ইউজ করছি না। আমার ভিতর থেকে একটা ভয় কাজ করবে, যখন আমাকে বলবে তুমি ইউজ করছো কিনা,
আমি হ্যাঁ 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 আমি ইউজ করছি, এই কথা কিন্তু মুখ থেকে কেটে কেটে আসবে, ডাইরেক্টলি আসবে না যে আমি প্রোডাক্টটা ইউজ করছি, কেটে কেটে আসবে। তো এইটা কিন্তু আমি বলি যে যেহেতু আমরা ব্যবসাটা করার সিদ্ধান্তটা নিয়েছি, সেহেতু আমরা কিন্তু প্রোডাক্টটা ইউজ তো করবো, কারণ প্রোডাক্ট ইউজ থেকেই কিন্তু ব্যবসাটা টাকা। আর হ্যাঁ, আমি বারবার এই কথাটা মেনশন করে বলছি, যদি একেবারে সম্ভব না হয় আমরা যাতে বেশি সময় না লাগে। হ্যাঁ, আমাদের বাড়িতে যখন আমরা প্রোডাক্টটা ইউজ করা শুরু করেছি, আমি কিন্তু 2 মাসের মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টটা কিন্তু আমি ইউজ করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, প্রথম মাসে কিছু প্রোডাক্ট, তার পরের মাসে কিছু প্রোডাক্ট, এইভাবে ইউজ করা কিন্তু শুরু করে দিয়েছি, এবং তখন থেকে আমাদের বিজনেসটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, বিজনেসটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তাছাড়া দেখুন, আপনারা যখন প্রোডাক্টটা ইউজ করবেন তার একটা কনফিডেন্টটা কিন্তু আপনার চেহারার মধ্যে আসবে। দেখুন, আমি একটা জিনিস বলি যে যখন দেখুন আমরা কোনো মিষ্টির দোকানে মিষ্টি খাই বা কোনো কাপড়ের দোকানে কাপড় কিনতে যাই, লোকের ব্যবহার বা তার কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, আর আমরা কিন্তু এটা নিয়ে কথা বলি। আমরা কিন্তু বলি ওই দোকানের মিষ্টিটা ভালো, ওই দোকানের তাঁত ভালো, ওই দোকানের ফার্নিচার গুলি ভালো, এটা কিন্তু বলি। আর এখান থেকে আমাদের কিন্তু রিটেলিংটা শুরু হয়ে যায়। আমার বলতে লাগে না, এটা আমাদের একটা সহজাত স্বভাব বলতে পারেন। হ্যাঁ, কারণ যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটা কিন্তু মুখ চাপা দিয়ে রাখতে পারি না, মুখে চাপ দিয়ে রাখতে পারি না, অটোমেটিকলি কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে? তো এখানে দেখুন, যখনই আপনি প্রোডাক্ট ইউজ করবেন তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনি কিন্তু বলতে শুরু করবেন। হ্যাঁ, তখন অটোমেটিকলি দেখবেন কিছু কাস্টমার বেসও আপনার হচ্ছে, ঠিক না? যে পরের পার্টটা যে কাস্টমার বেস, 10 থেকে 15 জনের যে কাস্টমার বেসটা, যখন আপনি কনফিডেন্ট হবে, প্রোডাক্ট ইউজ করে যখন আপনার ভালো লাগবে, তখন দেখবেন আপনার কিন্তু অটোমেটিকলি কাস্টমার বেসটা হচ্ছে। আমার মনে পড়ে যে আমার এক্সাইটমেন্ট দেখে কিন্তু বহু লোক কিন্তু আমার থেকে প্রথম শুরুতে আমি কিন্তু প্রোডাক্ট ইউজ করেছি। প্রোডাক্ট এই যে কনফিডেন্টটা, প্রোডাক্ট ইউজ করে যে আমার ভালো লেগেছে, এইগুলি যখন আমি বলতে শুরু করেছি, অটোমেটিকলি কিন্তু আমার কাস্টমার আমার থেকে এটা চাইছে, ওইটা চাইছে। ঠিক আছে? পাশাপাশি এখানে তো এই যে কাস্টমার বিল্ড করার জন্য, হ্যাঁ, যেমন আমার এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগবে, পাশাপাশি এখানে কিন্তু একজন এক্সপিরিয়েন্স হোল্ডার আছে যে আমার আপলাইন, যে আমাকে হেল্প করবে, এবং আমি কাকে প্রোডাক্টটা দেখাবো, উনি দেখুন একটা জিনিস কি, প্রোডাক্টটা দেখানো মানে আমি কিন্তু ওর উপকারই করছি, কারণ নতুবা ও জানবে না যে প্রোডাক্টগুলি কোথায় পাওয়া যায়, ঠিক না? কারণ আমার কাছে ভালো জিনিস আছে, আমি জানাতে তো পারি, নতুবা উনি জানবেন না। তাহলে যখন আমি প্রোডাক্ট গুলি দেখাবো, তখন আমার ইমিডিয়েট যে আপলাইন আছে ও আমাকে হেল্প করবে, আমার সাথে গিয়ে প্রোডাক্ট গুলি ডেমো করবে, অটোমেটিকলি দেখবেন কাস্টমার বেসটা কিন্তু আপনার হচ্ছে এবং আপনি সাথে সাথে শিখছেন। হ্যাঁ, এইভাবে ব্যবসাটা কিন্তু এই ইউজ থেকে কিন্তু আস্তে আস্তে নিজেকে বিল্ড করা শুরু হয়ে যায়। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে এসটিপি। দেখুন, আমরা ব্যবসাটা প্রোডাক্ট ইউজ করছি, এখন ব্যবসাটা বাড়ানোর চিন্তা ভাবনা কিন্তু আমি রাখছিও, ঠিক না? যেমন একটা শুরুতে যখন একটা নতুন লোক জয়েন করে, তখন তার মাথায় এটা থাকে যে আমরা ভালো প্রোডাক্ট ইউজ করব, পাশাপাশি ব্যবসাটাকে বাড়ানোর চিন্তা ভাবনাও কিন্তু আমরা করব। কিন্তু তার জন্য কিন্তু এসটিপি যে পার্টটা, এই পার্টটা এমন একটা পার্ট যেখানে বিজনেসটা বিল্ড করতে আমাদের হেল্প করবে, বিজনেসটা বিল্ড করতে। যেমন এসটিপি পার্টের মধ্যে 4 বেসিক একটা স্টেপ আছে, যে স্টেপটা হচ্ছে লিস্ট করা। দেখুন, এই ব্যবসাটা বিল্ড করতে গেলে যেমন আমি কিছু লোকের দরকার, যে লোকগুলি হয়তো আমার থেকে প্রোডাক্ট নেবে বা যে লোকগুলি আমার বিজনেসের পার্টনার হবে, তো এই লোকগুলি তো আমি এভাবে পাবো না, তাদেরকে দেখাতে লাগবে। এক হলে আমি প্ল্যানটা দেখাতে লাগবে, নয়তো এক হলে আমি তাকে প্রোডাক্ট দেখাতে লাগবে। এবার এই যে দেখানোর যে কাজটা, আমি কাকে দেখাবো? দেখুন, প্রথমে আমার মনে আছে যে একটা জিনিস হয়েছে, যখন আমাকে ব্যবসাটা দেখিয়েছিল আমার আপলাইন, তখন মাথায় একটা অটোমেটিকলি আমার কিছু নাম ঘুরছিল, 10-15 জনের নাম, যে আমি ওকে প্রোডাক্টটা দেখাবো, ওকে বিজনেস প্ল্যানটা দেখাবো। আমি আশা রাখছি যে আপনাদেরও, যারা নতুন শুরু করেছেন, আপনাদের মাথার মধ্যে এই ঘুরপাকটা কিন্তু খাচ্ছে, এবং প্রত্যেকটা লিডারেরই কিন্তু এই ঘুরপাকটা হচ্ছে। কিন্তু এখানে একজন আপলাইন আছে যিনি অলরেডি বলে দিয়েছেন যে দেখো, লিস্ট করার আগে তুমি একটা লিস্ট আগে করবে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ড্রিম লিস্ট। তুমি কারণটা জানো কেন লিস্টটা করবে, কেন কাজটা করবে। দেখুন, আমি যেটা ফিল করি, যেটা মনে করি, যদি কারণটাই আমি না জানি, তাহলে কিন্তু আমি কেন করব এই জিনিসটা আসবে না। আগে আমার কারণ এখান থেকে আমি কি পাবো,
এটা যদি আমি জানি তাহলে কিন্তু আমার আমার এই ব্যবসাটা কিন্তু স্মুথলি আমি ব্যবসাটা বিল করতে পারবো। আমি যেটা বলি যে দেখুন, আপনারা বিজনেসটা একবার দেখুন এবং ভালো করে দেখুন, যদি 3% হয় কত টাকা রোজগার আসতে পারে। যদি আপনার মানে বিল করায়, কেউ বিল করে, যদি সেই 3% হয় কত টাকা রোজগার করতে পারে, 6% হলে কত টাকা রোজগার করতে পারে, 9% হলে, এই করে সিলভার হলে কত টাকা রোজগার করতে পারে। এবং আপনি যখন দেখলেন যে আমি এই 3% হলে এত টাকা রোজগার করতে পারি, 6%, তখন একটা অটোমেটিকলি আপনি একটা প্ল্যান করতে পারবেন যে আমি 3% হলে আমি ওই যে টাকাটা পাবো, এই টাকাটা দিয়ে আমি একটা প্ল্যান করতে পারবো। আমি বলি যে আপনারা 3 মাসের একটা প্ল্যানিং করুন, যে টাকাটা আপনার রোজগার করছে এটাতে আপনি কি করবেন। 6 মাসের একটা প্ল্যান করুন, আগামী 1 বছরের একটা প্ল্যান করুন, আগামী 2 বছরের একটা প্ল্যান করুন। যে টাকাটা আসবে সেই টাকাটা দিয়ে আপনি কি করবেন। আমি জানি না আপনার প্ল্যান কি, আমি জানি না। আমার প্ল্যান একরকম, আপনাদের প্ল্যান আরেক রকম হতেই পারে, কিন্তু এইটাকে আইডেন্টিফাই করুন আসলে আপনারা কি কারণে আপনি বিজনেসটা বিল করছেন। তাহলে কিন্তু আপনার কিন্তু বিজনেসটা কিন্তু ইজি ওয়েতে আপনি কোনো ব্রেকআপ ছাড়াই কিন্তু আপনি বিজনেসটা ভালোভাবে বিল করতে পারবেন। নতুবা কি হচ্ছে, ব্যবসাটার মধ্যে কিন্তু আপনি আটকাবেন, কারণ আপনার কারণটা জানা নেই। কারণ ছাড়া আপনি কি করবেন। হ্যাঁ, দেখুন আপনি একটা ফুটবল গ্রাউন্ড মাঠে, ফুটবলের যে মাঠে কোনো গোল পোস্ট নেই, তাহলে কি হবে, কি খেলা হবে, জমবে কি খেলা, জমবে না। সেম এই বিজনেসটা যখন আপনার বিল করবেন, কেউ যদি বিল করে, তাহলে কিন্তু আমার লজিকটা জানা, আমি কেন ব্যবসাটা বিল করছি এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। তারপরে গিয়ে যখন আপনি কারণটা জানলেন যে আমি এই কারণে ব্যবসাটা বিল করব, তখন গিয়ে নেক্সট স্টেপ, তখন গিয়ে হচ্ছে লিস্ট করা, কাকে আমি বিজনেসটা দেখাবো। দেখুন শুরুতে কি হয়, লিড যখন আমি করি, আমি প্রথমেই বলেছি যখন প্ল্যান দেখাতে আমার আপলাইন এসেছিল তখন মাথায় অলরেডি কিছু নাম ঘুরতে শুরু করেছে, এর বাইরে কিন্তু আমার নাম কিন্তু মনে নেই, এর বাইরে চট করে কিছু নাম এসেছে। কিন্তু আপলাইন কিন্তু অলরেডি বলে দিয়েছে যখন তুমি লিস্ট করবে অন্তত 300-400 জনের লিস্ট তুমি করো। কিন্তু এই জায়গাতে আমরা কি করি, বাছাই করতে শুরু করি। এইটা আমিও করেছি, কিন্তু বারবার আপলাইন সেটাই বলেছে যে তোমার কিন্তু 300-400 জনের লিস্ট চাই। এবার আমার মাথায় এটা এসেছে, আমি তো এতজন লোককে চিনি না। তখন আমার আপলাইন একটা ফর্মুলা দিয়েছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস থিওরি। সেই ফর্মুলাটা কাজে লাগিয়ে আপলাইন বলেছে যে এই ফর্মুলাটা কাজে লাগাও, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে তুমি তোমার লিস্টটাকে বাড়াতে পারো। যখন এই ফর্মুলাটা আমি সত্যিই কাজে লাগালাম, তাহলে দেখেছি আমি যে লিস্টটা আমাকে বাড়াতে পেরেছি। আবার বহু লোকে এমনও হয়েছে লিস্টটা করার সময় এই যে ফ্রেন্ডস থিওরি, যেখানে বলেছে ফ্রেন্ডস, এফ ফর ফ্রেন্ডস, যেখানে বন্ধু বান্ধব সবাইকে চিনি তাদের একটা নাম লেখো। আর ফর রিলেটিভ, যত আত্মীয় স্বজনকে চিনি তাদের নাম লেখো। আই ফর ইনস্টিটিউশন, যাদের নাম চিনো প্রত্যেকের নাম, যেখানে তুমি যে ইনস্টিটিউশনে তুমি পড়াশোনা করেছো বা কোনো কিছু কোর্স করেছো সেখানে তুমি তাদের নাম লেখো। ই ফর এমপ্লয়, যত সব এমপ্লয়ি কে চিনো প্রত্যেকের নাম লেখো। এন্ড ফর নাইবার, প্রতিবেশী যারা আছে প্রত্যেকের নাম লেখো। ই ফর ডি ফর ডক্টর বা প্রফেশনাল যারা আছে তাদের নামটা লেখো। এস ফর স্ট্রেঞ্জার, কারণ নাম লেখাটা বন্ধ করতে নেই। হ্যাঁ, কারণ নাম লেখাটা ক্রমাগত চালিয়ে যেতে লাগবে। দেখুন এই এফ থেকে আপ টু ডি অব্দি, এই যে ফ্রেন্ডস এর মধ্যে এই এফ থেকে ডি অব্দি এই নামটা একটু সীমিত আসবো, দেখবেন মোটামুটি 200-300 জন হবে। কিন্তু এই এস যে লাস্টের যে এস সংখ্যা, মানে ফ্রেন্ডস লিখতে যে এস এর প্রয়োজন, সেই এস এর মধ্যে আপনি যাকে চেনেন না আপনি তাদের নাম লিখুন। ম্যাক্সিমাম দেখবেন এই লিস্টটা কিন্তু ফুরাবে না, কিন্তু বাকি লিস্টটা কিন্তু ফুরিয়ে যাবে, কিন্তু এই লিস্টটাকে ফুরাবে না। দেখুন এই লিস্টটা করতে গিয়েও অনেক বাদ বিচার আমরা করি। হ্যাঁ, যে না একে আনবো না, এই প্রচন্ড পয়সাওয়ালা, একে আনবো না, হ্যাঁ ও ছোট, এ মোটা, আমরা অনেক কিছু বাছাই করি। আমরা ভাবি যে না হয়তো বা ও করতে পারবে না, ওর তো পড়াশোনা কম আছে। তো বিভিন্ন ভাবে কিন্তু আমরা বাছাই করি, কিন্তু আপলাইন কিন্তু বাছাইয়ের কথা কিন্তু বলেনি। আপলাইন টোটালি ক্লিয়ার বলে দিয়েছে তোমাকে বলা হয়েছে লিস্ট করার জন্য, নাম লেখার জন্য একটা তালিকা তৈরি করো, নামের তালিকা, যেখানে তুমি কিন্তু বাছাই করবে না। তো আমরা কি করি, আমরা কিন্তু তবুও কিন্তু বাছাই করি। আজকে দেখুন আমি এইভাবে কেন ডিটেলস বলছি, আজকে যখন যারা এই কথাটাই শুনছেন বাড়িতে গিয়ে তবুও কিন্তু বাছাই করবে। কেন বলছি, আমি এই কাজটা কিন্তু আমরা করেছি, এবং যখনই আমরা করেছি প্রত্যেকবার আপলাইন কিন্তু বলেছে কিন্তু একটা সময়
সঠিক জিনিসটা আমি বুঝতে পেরেছি, কেন আমি লিস্টটা করব। আপনাদেরকেও বলি যে সঠিক জিনিসটা কি। যখন আপনি বাছাই করে লিস্টটা করবেন, দেখবেন লিস্টটা ছোট হবে, এবং এই আশাটা করা খুব ভুল। আজকে যারা প্লাটিনাম হয়েছে এবং যারা বড় পিনে আছে, প্রায় মোটামুটি 180 জনের লোকের উপর প্রচুর সাকসেসফুল ইন্ডিয়াতে, অনেক প্রচুর সাকসেসফুল লোক। এবং এখানে দেখুন হায়ার প্রত্যেকের হায়ার পিন, এবং এখানে এই যে তারা যে ডায়মন্ড এন্ড আপস হয়েছে, এখানে প্রত্যেকটা লোক কি হয়েছে, প্রত্যেকটা লোক কিন্তু এই 6 জনকে সিলেক্ট করে 6 জনকে পেয়ে গেছে, ওরা ডায়মন্ড হয়ে গেছে এমন নয়। অনেক লোককে প্ল্যান দেখিয়েছে, ওরা অনেক লোককে প্ল্যান দেখিয়ে কিছু লোক ওনারা পেয়েছে। তো যখন আপনি শর্ট লিস্ট করবেন, অল্প কিছু নামে লিস্ট করবেন, দেখবেন একটা ঝুড়ির মধ্যে আম রাখা আছে, একটা ঝুড়ির মধ্যে খুব কম আম রাখা আছে, আপনাকে বাঁচতে বলা হয়েছে 1 কেজি আম। আপনি দেখবেন খুব কম আমের মধ্যে বাঁচতে আপনার প্রচন্ড সমস্যা হচ্ছে। কিন্তু যখন বেশি আম থাকবে আপনি কিন্তু টপ করে বাঁচবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আপনার লিস্টটা যদি বড় থাকে না, আপনার কিন্তু স্পর্শটা হাই থাকবে। আপনি কিন্তু ওইটা ভাববেন না যে কে আমাকে না বলেছে, মানে এই জিনিসটা আপনি ভাববেন না। আপনি এটাই ভাববেন ও না বলেছে কি হয়েছে, আমার কাছে আরো আছে। এই জিনিসটা আপনার স্পর্শটা আপনার হাই থাকবে। তার জন্য আমি বলছি এই লিস্টটাকে কিন্তু বাড়ান, মিনিমাম 3 থেকে 400 জনের লিস্ট অবশ্যই আপনারা করুন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটাই কিন্তু আসল জিনিস যে আপনাকে বিজনেস বাড়াতে কিন্তু হেল্প করবে। পাশাপাশি হচ্ছে এই যে লিস্টটা হয়ে গেছে, তারপরে যেটা হবে আমরা কিন্তু কোয়ালিফাই করব। এবং এই লিস্টের থেকে আমরা কি কোয়ালিফাই করব, দেখুন এখানে দুটা ভাবে আমরা কোয়ালিফাই করতে পারি। একটা হচ্ছে আমরা বিজনেসের প্রোডাক্টের জন্য কোয়ালিফাই করতে পারি, আরেকটা হচ্ছে বিজনেসের প্ল্যান শোটার জন্য কোয়ালিফাই করতে পারি। এবং যারা প্রোডাক্ট নেবে তার জন্য একটা লিস্ট আমি বানাবো, কাদের কাছে আমি ইমিডিয়েট যাব, প্রোডাক্ট দেখাবো, এবং কাদের কাছে প্ল্যানটা শো করার জন্য ইমিডিয়েট যাব, তার একটা লিস্ট। দেখুন এমনও হয়েছে যারা প্রোডাক্ট ইউজ করছে তারা কিন্তু আস্তে আস্তে ইউজ করে কিন্তু আজকে অনেক বড় ব্যবসা তৈরি করছে, তারা কিন্তু ইন্টারেস্ট হয়েছে বিজনেসটা বিল্ড করার জন্য, এমনও হতে পারে। আবার যারা ব্যবসাটা দেখেছে এবং ডাইরেক্টলি ব্যবসাটাকে শুরু করে আজকে কিন্তু বড় ব্যবসা তৈরি করেছে, ঠিক আছে, এমনও হতে পারে। তো এখানে যে লিস্টটা আছে, লিস্টটার মধ্যে দুইটা পার্ট আমি করতে পারি। একটা হচ্ছে প্রোডাক্ট কাদেরই দেখাবো, আর আরেকটা হচ্ছে কাদেরকে আমি ব্যবসাটা দেখাবো। পাশাপাশি এই জিনিসটা আমার অবশ্যই মাথায় রাখা দরকার, এই লিস্টের মধ্যে বহু লোক থাকবে যেটা অনেক দূরে থাকে, হয়তোবা 150 কিলোমিটার দূর, হয়তোবা 200-300 কিলোমিটারের দূর। কিন্তু এই মুহূর্তে আপনি যতটুকু অব্দি যেতে পারেন, ধরুন আপনি 100 কিলোমিটার অব্দি যেতে পারেন, 100 কিলোমিটার যেতে হয়তো 1-2 ঘন্টা সময় লাগবে, আপনি কাজ শেষ করে আবার বাড়ি ফিরতে পারবেন, 2-3টা কাজ করে আপনি বাড়িতে ফিরতে পারবেন। এটা আপনারা দেখে নেবেন, আপনি যতটুকু যেতে চাইছেন অতটুকু অব্দি আপনি আপাতত ক্লিয়ার করুন, আপাতত তাদেরকে দেখান, কাছের বন্ধু বান্ধবকে দেখান। তো এইভাবে আপনি ছোট ছোট করে আমি কিন্তু এই লিস্টটা থেকে ভেঙে কিন্তু আমি কিন্তু মানে একটু কোয়ালিফাই করে নেব, ভেঙে প্রত্যেকে কোয়ালিফাই করে। আমি এটা বলছি না যে যেই লিস্টটা করেছে ওরা কোয়ালিফাই করে না, ম্যাক্সিমাম কিছু লোক প্রোডাক্ট নেবে, কিছু লোক প্ল্যান দেখবে, এটা স্বাভাবিক। আর প্রত্যেকটা লোক, কেউ যদি ব্যবসাতে না আসে তারা তো অবশ্যই প্রোডাক্ট তো ইউজ করে, প্রত্যেকে বাজার থেকে কিনে ইউজ করে, তো প্রত্যেকে কিন্তু এখানে কোয়ালিফাই করে। কিন্তু আমার কাজের সুবাদে এখানে আমরা যেটা করব, অন্তত 50 জনের একটা লিস্ট আপাতত আমি হাতে নিয়ে আমি কিন্তু কাজটা শুরু করতে পারি। 50 জনের যারা আমার খুব ক্লোজ, যাদেরকে আমি খুব কাছে, মানে আমাকে বিশ্বাস করে এবং চট করে আমি তাদের বাড়িতে যেতে পারি, এইগুলি কিন্তু শর্ট লিস্ট বানিয়ে আমরা কিন্তু আগে এই কাজটা শুরু করে দেব। তারপর আস্তে আস্তে বাছাইয়ের পর্বটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে এবং লিস্টটাও কিন্তু আস্তে আস্তে শুরু হবে। তারপর এবার যে কোয়ালিফাই শুরু হলো, তারপর ইনভাইট। যখন কোয়ালিফাই করে নিলাম, তারপর ইনভাইটটা দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোডাক্টের জন্য আমি ইনভাইট করতে পারি, আরেকটা হচ্ছে বিজনেস প্ল্যান শো করার জন্য আমি ইনভাইট করতে পারি। এবার প্রোডাক্টের জন্য ইনভাইট করতে গেলে সিম্পল ভাবে আমি করতে পারি যে ঠিক আছে তুমি বাড়িতে থাকো, আমি তোমার সাথে একটু কথা বলতে আসবো, বা আমি কিছু জিনিস তোমার দেখাবো, যে জিনিসগুলো আমি বাড়িতে ইউজ করছি, একদম দারুণ লাগছে, তুমি তো বাজার থেকে অনেক কিছু জিনিস কিনে এনে ইউজ করো, হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে যে তুমি একটু ভালো জিনিস ইউজ করো, তার জন্য আমার কাছে কিছু সারা বিশ্ববিখ্যাত কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি তোমাকে দেখাতে চাই। হ্যাঁ, তো আমি ওই দিন একটু সময় আছি, শুক্রবার দিন স্যারটা একটু ফ্রি আছি, আর শনিবার দিন আমি সকাল 7টা একটু ফ্রি আছি।
তো তুমি কোন টাইমে ফ্রি থাকবে বলো। তো ওই সময় আমি ওনাকে প্রোডাক্টটা দেখালাম। এবং পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ইনভাইটটা করার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখতে লাগবে। হ্যাঁ, আমি যাতে আগে থেকে জানি যে সবাই আমাকে হা বলবে না। এটা মাথায় রাখতে লাগবে যে আমাকে 10 জনের মধ্যে 80-20 একটা রোল আছে, যেখানে আমার 10 জনের মধ্যে 8 জন আমাকে না বলবে আর 2 জন আমাকে হ বলবেই। এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে কিন্তু আমি জেনে যাব, অ্যাটলিস্ট এই জিনিসটা আমার মাথায় রাখতে লাগবে, সবাই আমার প্রোডাক্ট নেবে না এবং সবাই আমার ব্যবসাটা শুরু করবে না। এই জিনিসটা আমি জানবো আগে থেকেই। এবং একটা মানে এই যে লিস্টটা আপনি করলেন, এটাতেই কিন্তু আসল আপনি বুঝতে পারবেন এটা সুফলটা কি। যখন আপনি লিস্টটা বড় করলেন তার সুফল কি। যখন আপনাকে বারবার আপনি ধরেন না শুনছেন, কিন্তু আপনার কাছে কিন্তু এটা মনে হবে না যে আরে ঠিক আছে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার কাছে যদি শর্ট লিস্ট থাকে, আপনার কাছে কম লিস্ট থাকে, তখন মনে হবে যে ব্যবসাটা হয় না, ব্যবসাটা আমার করা সম্ভব হবে না, এই মনে হবে। কিন্তু লিস্টটা যদি বড় থাকে তখন দেখবেন কোনো অসুবিধা নেই, নাচতে নাচতে আপনি ইনভাইট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি বলছি না যে নাচতে নাচতে ইনভাইট করুন, একটু ইনভাইটের একটু প্রসেস আছে, সেইভাবে একটু আপনি ইনভাইটটা করবেন। যদি আমি একটু বলি আপনাকে ইনভাইটটা কিভাবে করবেন, যখন আপনি ইনভাইট করবেন মাথায় রাখতে হবে মুখে কিছু রেখে আপনি কথা বলবেন না, একটা জিনিস। কারণ বহু লোক আছে যারা মুখে কিছু রেখে কেমন আছো পান চাবাতে চাবাতে কথা বলে, এগুলি যাতে আমরা না করি। গাম চাবাতে চাবাতে মানে চিবিয়ে কথা বলে, তো এগুলি যাতে আমরা না করি, এগুলি মাথায় রাখবেন। কারণ যাকে আপনি ফোন করছেন হয়তো বা সে বিরক্তি ভাবছে বা ভাবছে আপনি ওনাকে পাত্তেই দিচ্ছেন না, এভাবে মনে হবে। তো মাথায় রাখবেন আপনি যখন ইনভাইটটা করবেন হেঁটে হেঁটে ইনভাইট করতে পারেন, কোনো দারুণ ব্যাপার। প্রপার ড্রেসে আপনি থেকে যখন ইনভাইটটা করবেন আপনার পোশাকটা হাই থাকবে, ভাববেন যে আমি অনেক বড় কিছু করছি। এবং দেখুন আজকে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ইনভাইট করার সময় যে আপনি উনাকে কিছু দিতে যাচ্ছেন, আপনি উনার থেকে কিছু নিতে যাচ্ছেন না। তো এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি খুব ভালো করে ইনভাইট করবেন, ভালো করে ইনভাইটটা করতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন যে যখন ইনভাইটটা আমরা করি প্রপার নেটওয়ার্কটা যাতে থাকে। প্রপার নেটওয়ার্কের কারণে কি হয়, আমি বারবার হেলো হেলো বলছি, বারবার লাইনটা কাটছে, উনিও ডিস্টার্ব হচ্ছে, হয়তোবা উনি খুব আর্জেন্ট আছে আপনার সাথে কথা বলে, উনি একটু বাড়ি থেকে বা উনি একটু বাজারে যাবেন, বাজারের মধ্যে আছেন, সাইড হয়ে আছেন, ফোন করেছেন, সাইডে হয়ে আছেন, সঙ্গে আপনার ফোন করছেন, আপনিও বারবার ফোন করছেন, হ্যালো করছেন, হ্যালো তোমার কথাই বুঝতে পারছি না, তুমি হ্যালো হ্যালো, এই কথা বলে ওনার কাছে একটা বিরক্তিকর একটা পরিবেশ তৈরি হবে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, এবং প্রপার নেটওয়ার্কের মধ্যে থাকবো। এবং এখানে আরেকটা জিনিস দেখবেন, কোনো আওয়াজ যাতে সাইড থেকে উনার আমার মোবাইল দিয়ে উনার মোবাইলে যাতে না যায়, কানে যাতে না যায়, এটা মাথায় রাখবো। কারণ আমি হয়তোবা ওনার সাথে কথা বলছি আর মাছওয়ালা বলছে মাছের 80 টাকা দাম, মানে এরকম বলছে 500 দাম 80 টাকা মাছ। তো উনিও ভাবছে আর এই ব্যাপারটা কি। তো এগুলি কিন্তু আমরা মাথায় রাখবো, আসলে কোন জায়গাতে বসে আমি ইনভাইটটা করছি বা কোন জায়গাতে থেকে আমি ইনভাইটটা করছি, খুব ভাইটাল জিনিস। যদি আপনি প্রপার ভাবে ইনভাইটটা করতে পারেন তাহলে বিশাল কিছু আপনি রেজাল্ট আশা করতে পারবেন। পাশাপাশি দেখুন যখন আমি মানে ইনভাইট করবেন তখন আরেকটা জিনিস দেখবেন, যাকে আপনি ইনভাইট করছেন সেই লোকটা সঠিক টাইম কিনা, ওই টাইমটা সঠিক কিনা ওনার জন্য। কারণ যখন আপনি ওনাকে ইনভাইট করবেন তখন আপনার মাথায় যাতে এইটা থাকে যে উনি চাকরি করছেন, আমি ওনাকে 10টায় কি করে ফোন করি, 10টায় ফোন করলে কিন্তু উনি খুব ব্যস্ত, 9টাও ফোন করলে উনি ব্যস্ত থাকবেন, আমি যদি পারি 8টার মধ্যে ফোন করতে পারি। উনি কয়টায় বের হয় এটা একটু দেখতে লাগবে, বের হয় কয়টা চাকরির জন্য, আবার বাড়িতে ফিরছেন সঙ্গে সঙ্গে 6টায় ফিরেন, আমি 6টায় ফোন করে বসলাম। হয়তোবা উনি ট্রাভেলিং করেছেন, বাসে ধরে ট্রাভেলিং করে এসেছেন, অনেক মানে ভর্তি লোক, প্রচন্ড গরমের মধ্যে এসেছেন, আপনি তখন ফোন করেছেন এবং তখন উনি কথা বলতে পারছেন না, খুব বিরক্তির মধ্যে সবাই সাথে কথা বলছেন। মাথায় রাখবেন যে আপনি কখন কোন টাইমে আপনি ওনাকে ফোন করছেন, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই জিনিসটা যদি মাথায় থাকে, এগুলি ছোট ছোট পয়েন্ট যদি আমরা মাথায় রেখে যদি ইনভাইট করি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইনভাইটের দারুণ রেজাল্ট পাবো। তো আমি ছোট ছোট কিছু ইনভাইট যদি আপনাদের সাথে শেয়ার করি, দেখুন আমরা যখন ব্যবসাটা বিল করি তখন আমাদের কাছের বন্ধুটাকে কিন্তু আমি সহজে আগে কিন্তু দেখাই। আর দেখুন কিছু মানে ইনভাইট যখন করবেন, আমি আরেকটা জিনিস বলি, ইনভাইট যখন করবেন
আপনি আপলাইন থেকে জেনে নেবেন কি বলতে লাগবে। পাশাপাশি লঞ্চিং অফ ফিউচার মানে অর্থাৎ আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়, এই যে বইটা, এই বইটা থেকে আপনি পুরো বইটা পড়ে এই বইটা কিন্তু আপনি স্টাডি করবেন। আপনার কাছে না থাকলে আপনার যে ইমিডিয়েট আপলাইন আছে ওই ইমিডিয়েট আপলাইন থেকে আপনি কিন্তু কালেক্ট করুন এবং এইটা পড়ুন। পড়লে আপনার কাছে একটা মানে আপনি আইডিয়া আসবে, আইডিয়া। আপনি বইয়ের ভাষা বলতে যাবেন না। বইয়ের ভাষা বললে কি হয়, যে বন্ধুটার সাথে আপনি কথা বলছেন বইয়ের ভাষাতে কি আছে, হ্যাঁ কেমন রাজু তুমি কেমন আছো বলো, হ্যাঁ ভালো আছো তো, বইয়ের ভাষা। হ্যাঁ আপনি বন্ধুটার সাথে এভাবে কথা বলেন না, আপনি কথা বলেন হে কি কেমন আছো, ভালো আছো নেই। কিন্তু বইয়ের ভাষা হচ্ছে হ্যাঁ রাজু তুমি কেমন আছো, ভালো আছো তো, আচ্ছা রাজু তোমার আমি ভাবছিলাম তোমার বাড়িতে আসবো। এইভাবে কথা বললে আপনার বন্ধুটা বাড়বে। আপনি তো বইয়ের ভাষা বলছেন, ও বাড়বে যে আপনি অন্য কেউ শেখানো কথা বলছেন, তার মানে ফাঁদে ফেলানোর একটা চিন্তা আপনি কিন্তু ওকে করছেন। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় আসবে। তো এই জন্য আপনি কিন্তু কমন সেন্স লাগাবেন। আপনি তো জেনে গেছেন মোটামুটি আপলাইন থেকে একটা হিংস পেয়েছেন, হয়তো এই জায়গাতে আপলাইনও কিন্তু আপনাকে একটু গাইড করবে। আপলাইন বলবে আপনার বন্ধুটাকে কি করে আপনি ইনভাইট করবেন। তাছাড়া লঞ্চিং অফ ফিউচার এই বইটা থেকে আপনি পড়ে আপনি মোটামুটি কিছু আইডিয়া আপনি নেবেন। তাছাড়া নিজের মতো করে একটা স্ক্রিপ্ট বানাবেন এবং এটাকে আপলাইনকে বলবে যে দেখো এই স্ক্রিপ্টটা আমি লিখেছি এবং এই স্ক্রিপ্টে আমি কিন্তু ইনভাইটটা করব, তুমি কি বলছো। এই জিনিসটা কিন্তু আমি যদি করি বা আপনারা যদি করেন তাহলে কিন্তু বেটার, ইনভাইটটা কোনো প্রবলেম হবে না। তো আমি যেটা বলি, যখন খুব কাছের বন্ধুকে যদি আপনি ইনভাইটটা বলেন তাহলে সে ইনভাইটটা এইভাবে বলবেন, কিরে রামু কই আসছিস তুই, আমি ঠিক আছে তুই বাড়িতে আসছ, আচ্ছা ঠিক আছে আমি আইতাছি, তুই তো থাইস বাড়ি। সিম্পল ইনভাইট, বন্ধু খুব কাছের বন্ধুকে, এটা সিম্পল ইনভাইট। এবং আরেকটা জিনিস দেখুন, আপনি কিভাবে ইনভাইট করছেন তার উপর ডিপেন্ড করছে আপনার ওনার সাথে রিলেশনটা আপনার কেমন। আপনার যদি রিলেশনটা খুব ভালো হয়, হ্যাঁ তাহলে ইনভাইটটা কিন্তু খুব সাড়া দেবে, ইনভাইটটা কিন্তু খুব দারুণ পজিটিভ ইনভাইট হবে। যে রিলেশন যদি খারাপ হয় তাহলে কিন্তু ইনভাইটটা কিন্তু সঠিক মানে ভাবে আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। তার জন্য আমি বলি সবসময় স্মাইলিং থাকুন, হাসি খুশি থাকুন, হাসি মেজাজে থাকুন, খুশিতে থাকুন, হ্যাঁ মানুষের সাথে, লোকের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে কিন্তু বেটার কিছু ব্যবসাটা আপনি কিন্তু দারুণ ভাবে ব্যবসাটা বিল করতে পারবেন। আর তাছাড়া যদি আপনি খুব একটু দূরের বন্ধুকে বলেন, দূরের বন্ধু যে হয়তোবা কোনো সময় আপনার সাথে হঠাৎ মানে দেখা হয়, প্রায় সময় দেখা হয় না, খুব ক্লোজ না কিন্তু একটু দূরের বন্ধু, আপনাকে চেনে সে কিন্তু একটু দূরের বন্ধু, আপনি কি বলতে পারেন, আপনি এইভাবে বলবেন, হ্যাঁ হ্যালো রাকেশ, আচ্ছা আচ্ছা আমি সঞ্জীব কইতাছি। জাস্ট এইভাবে ভাষাটা ঠিক করুন, কারণ ভাষাটা ডিপেন্ড করছে ও তো আপনাকে সবসময় এইভাবে ভাষায় কথা বলতে শুনেছে এবং ও হয়তোবা আপনার সাথে এইভাবে ভাষায় কথা বলে। কিন্তু আপনি যদি ওইভাবে ভাষাটা অন্যভাবে কথা বলেন তাহলে বুঝবে যে কিছু একটা ফোন দিয়ে আছে, হ্যাঁ একটু রিলেট করবেন আপনার কথাটা। তো এই জন্য আপনি এইভাবে বলুন, হ্যাঁ রাকেশ আমি সঞ্জীব বক্সনগরতেই কইতাছি, তুই চিনছস তো আমারে, অনেকদিন পর কথা, তুই কেমন আছিস? হ্যাঁ দারুণ একদম ভালো আছিস না? আচ্ছা ভাই অনেকদিন পর কিন্তু তোর সাথে দেখা মানে কথা হইতাছে। তুই বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ ভালো, আচ্ছা আচ্ছা দারুণ। আমার বাড়িতে ঠিক আছে, সব ভালো আছে। তো এমনিতে আর কি কি করতেছিস এখন? হ্যাঁ ও আচ্ছা শুনলাম তো একটা চাকরি পাইছো, আচ্ছা আচ্ছা। তো চাকরি কটা মানে কাছাকাছি পোস্টিং? হ্যাঁ হ্যাঁ কাছাকাছি পোস্টিং, জাস্ট অল্প ইনভাইটটা আপনি দেখবেন অন্তত 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট, এর বেশি কিন্তু ইনভাইটে যাবেন না। হ্যাঁ তারপর আপনি বলতে পারেন যে দেখো আচ্ছা আচ্ছা আমি হঠাৎ করে তোর কথা হঠাৎ করে মনে হয়েছে, কারণ আমি ভাবছি এই যে আগরতলায় আমু একদিন, হ্যাঁ ওই জায়গাতে তুই তো ইয়াতে থাকিস, এই যে তোর বনমালীপুরে থাকো, হ্যাঁ থাকোস তো, আচ্ছা আচ্ছা তো বনমালীপুরে তো আমার একটা কাজ আছে, তো ভাবছিলাম অনেকদিন তো তোর সাথে দেখা হয় না, তো ভাবছিলাম তোর সাথে একটু দেখাও করুম, এক কাপ চাও খামু, তো অনেকদিন পরে দেখা হইব আর কি। তো আমি তো অ্যাকচুয়ালি 2 দিন থাকুম এখানে কাজে, তো মানে আমি ওই তো রবিবার দিন 5টার সময় আর ধরো সোমবার দিন 8টার সময় আমি একটু ফ্রি থাকুম, বাকিটার সময় আমি কাজে ব্যস্ত থাকুম। তো তুই কোন সময় ফ্রি থাকবি ক, তোলে মানে একবার আয়েশারে একটু কথাবার্তা হইব, অনেক পুরানো বন্ধুর সাথে, হ্যাঁ অনেকদিন হয়েছে কথা হয় না, আপনি আরেকবার রিপিট করলেন, হ্যাঁ বাস এভাবে আপনি যে ওনাকে ইনভাইট করতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি দেখুন যে জানে আপনি আমবে করেন ওকে কিভাবে বলবেন, দেখুন
ও জানে অলরেডি আপনি অ্যামওয়ে করেন, তো আপনি এইভাবে বলতে পারেন যে অভিজিৎ দা, আরে অভিজিৎ দা কেমন আছো, আরে কেমন আছো, ভালো আছো তো। তো আমি কেন এই ভাষাগুলো ইউজ করছি, ডিপেন্ড করছে আমি কার সাথে কথা বলছি। হ্যাঁ, তো অভিজিৎ দা কেমন আছো, ভালো কেমন আছো, ভালো আছো তো। তো আমি সঞ্জীব কইতাছি। হ্যাঁ, ডেফিনেটলি এখানে দেখুন একটা জিনিস হচ্ছে ডাক নামটা, যাতে উনি যদি আমার অরিজিনাল নাম হচ্ছে সঞ্জীব, হ্যাঁ ভালো নাম, যেটা আমার কাগজে পত্রের নাম, কিন্তু উনি জানে সঞ্জু আমার নাম। তো আমি এটাই বলবো যে অভিজিৎ দা কেমন আছো, আমি সঞ্জু কইতাছি, সিম্পল। হ্যাঁ, তো সঞ্জু কইতাছি, তো তুমি কই আছো, আচ্ছা আচ্ছা, তো ভালো আছো তো, আচ্ছা। তো এখন কই, মানে একটু ব্যস্ত আছো নাকি? ও না না ব্যস্ত না, হ্যাঁ তুমি হ্যাঁ ঠিক আছে, ব্যস্ত নাই, আচ্ছা। অভিজিৎ দা 1-2 মিনিট একটু কথা কই তোমার সাথে। আচ্ছা অভিজিৎ দা, তুমি তো জানো আমি অ্যামওয়ে করি। হ্যাঁ 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 জানি তুমি অ্যামওয়ে করো, আমি তো জানি। আচ্ছা অভিজিৎ দা, রিসেন্টলি একটা খবর পাইছো কিনা তুমি, আমি জানি না, অ্যামওয়ে বিজনেসটা কিন্তু একটু আপডেট হয়েছে, তুমি জানো নি? বহু লোক কিন্তু আজকে অ্যামওয়ে ব্যবসাটা জয়েন করতেছে। হ্যাঁ, মানে আজকে থেকে বেশ অনেক বছর আগে অ্যামওয়েটা যেমন আসিল, এখন কিন্তু পুরো আপডেট, পুরো আপডেট। এবার তুমি কি কো? হ্যাঁ, আমি ভাবতাছি কি জানো, বহু লোকে ব্যবসাটা, যারা নতুন, যারা পুরানো ব্যবসাটা দেখছে, তারা কিন্তু এখন জয়েন করতেছে। আমি ভাবছি কি যে তোমার সাথে এই আপডেট কিছু ব্যাপার নিয়ে আমি তোমার সাথে কথা কই। তখন উনি হইতে পারে যে না না আমি অ্যামওয়েতে ইন্টারেস্ট না, আরে আমি জানি তুমি অ্যামওয়েতে ইন্টারেস্টেড না, কিন্তু পরে দিয়ে যেতে না কইতে পারো যে আমি তোমার জানাইছি না। আর তুমি দেখতে তো কোনো সমস্যা নেই, আমি তো মানে ধরেই রাখছি, আমি কিন্তু এটা ধরে রাখছি যে তুমি করতে না, জাস্ট আমি তোমার আপডেট ব্যাপারটা শেয়ার করুক, তোমার যদি ভালো লাগে পরবর্তী সময় তুমি ভাইবা দেখো। বাস সিম্পল, সিম্পল ইনভাইট, এভাবে আমি ইনভাইট করতে পারি। আর যদি কেউ প্রসপেক্ট, মানে আমার ডাউনলাইনে কেউ প্রসপেক্ট, ওকে আমি যদি ইনভাইট করি, আমার এমনিতে কাজ করে আমাদের একটা টিম হয়েছে, তখন আমরা যেটা হয় আর কি, আমাদের যেটা হয়, তো আমরা এটা ফেস করতে লাগে যে আমাদের ডাউনলাইনে হয়ে আমাদের ইনভাইট করতে লাগে। আমরা কিভাবে বলবো, আমরা এইভাবে বলতে পারবো, আমি ডাইরেক্ট ফোন করতে পারি, এটা কিন্তু আমি ডাইরেক্ট ফোন করতে পারি, বা ওকে বলবো যে তুমি ফোনটা লাগিয়ে কিছু কথাবার্তা বলে আমার কাছে দাও, এটাও বলতে পারি। এই জায়গাটা আমি বুঝে আমি কথা বলবো। ও যদি মনে করে যে না 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 আমি বলবো না, তুমি বলো, তুমি বলো, তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে না দাদা তুমি বলো, আমি বলবো না, ভয় পাচ্ছে। তো আমি বলতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে বলবো যে হ্যাঁ, ফোনটা লাগলো, রিং করলো, তখন আমি বললাম হ্যালো, আমি কি রাজুর সাথে কথা বলছি? হ্যাঁ রাজু, আমি রাজু বলছি। আচ্ছা রাজু, তুমি আমাকে চিনবে না, আমি সন্দীপ সাহা বলছি বক্সনগর থেকে। তোমার একজন কমন যে বন্ধু তাপস, ও তাপস থেকে আমি তোমার নাম্বারটা পেয়েছি। তুমি ওকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ চিনি। মানে আমি এখানে দেখুন একটা জিনিস বলছি, আমি ওইখানে একটা জিনিস করব না যে তুমি আমাকে চিনেছো, আরে ওকে কিভাবে চিনবে, তোমার নাম সেভ করা নেই। আমরা বিভিন্ন কারণে, যখন আমি নিজের অন্য একটা ফোন দিয়ে আমি পরিচিত লোককেও যদি আমি ফোন করি, আমরা আগে কি বলি যে হ্যালো তাপস, বা যদি এরকম বলি আর কি, যে হ্যালো তাপস, তুমি আমার চিনছুন, আমরা এটা বলি, তুমি আমার চিনছুন। আর চিনবে কি, তুমি নাম্বারটা হয়তো মানে ওর কাছে সেভ নেই, ও ভাববে, অটোমেটিকলি ভাববে ওকে ফোন করেছে, এত ওনাকে এত ভাবাবে না। উনি যদি এত ভাবে তাহলে আপনার ব্যবসার কথা মাথায় থাকবে না। তো এই যে এভাবে এই জিনিসটা ছোট পয়েন্ট, এগুলি ছোট ছোট পয়েন্ট, এগুলি আপনার অবশ্যই মাথায় রাখবেন ইনভাইটের সময়। তো আমি বলছিলাম যে একটা ডাউনলাইনের প্রসপেক্টে কিভাবে ইনভাইট করবেন। তো আমি বলছিলাম যে রাজু, আমি সঞ্জীব সাহা বলছি, আমার বাড়ি বক্সনগরে। তোমার কমন যে বন্ধু তাপস থেকে আমি তোমার ফোন নাম্বারটা পেয়েছি। তো তোমার সাথে একটু কথা বলবো বলে একটা প্ল্যান করেছি আর কি, এই জন্য আমি তোমাকে ফোন করেছি। তো তুমি কি একটু ফ্রি আছো, একটু জেনে নেব উনি ফ্রি আছেন কিনা, কারণ আমি জানি না উনি ওই সময়টা ফ্রি আছেন কিনা, ওইটা জানি না আমি। তো আমি ওইটা জেনে নেব যে উনি ফ্রি আছেন কিনা। তো বলছিলাম যে আপনি ফ্রি আছেন? ও বলছে হ্যাঁ আমি ফ্রি আছি, আপনি বলুন। তো আমি বলবো যে দেখো তাপস, এই রাজু, আমি আর তোমার বন্ধু তাপস মিলে একটা ব্যবসা শুরু করেছি। তো এই ব্যবসাটার জন্য আমাদের কয়েকজন ভালো লোকের দরকার, এবং এখানে একটু সৎ, এবং যারা একটু দূরদৃষ্টি রাখে, বড় চিন্তা করে, তার নিজেকে নিয়ে সে একটু সিরিয়াস কিছু করতে চায় তার লাইফে, এমন কিছু অ্যাম্বিশন লোক কিন্তু আমরা খুঁজছি। তো তাপসের সাথে যখন আমি বলছিলাম যে এমন কিছু লোক হলে
আমরা ব্যবসাটা বিল করতে পারি, তখন তাপস কিন্তু সঙ্গে সঙ্গে কিছু নামের লিস্ট কিন্তু আমায় দিয়েছে, এবং তার মধ্যে আমার অনেকের সাথে কথা হয়েছে। তারপর আজকে তোমার সাথে কথা হচ্ছে আর কি। তো তাপস বলছে এরকম লোক বলতে এই কয়েকজন লোককেই চিনে। তো আমি যেটা বলছি, তাপস তুমি তো এমনিতে কি করো আমি জানি না, যদি তোমার আপত্তি না থাকে, যদি আমি আগে যদি না জানি সে কি করে, যদি আমি এটা বলি যে তোমার যদি আপত্তি না থাকে যে তুমি কি বলতে পারো তুমি কি করো, তখন বলবে হ্যাঁ ঠিক আছে আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা, খুব দারুণ দারুণ। আচ্ছা, চাকরির পাশাপাশি তুমি কোনো এক্সট্রা রোজগারে ইন্টারেস্ট রাখো কি? হ্যাঁ, তখন যদি বলে হ্যাঁ 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 ইয়েস, তো দেখো রাজু, আমি তো তোমাকে ফোনে বলতে পারবো না, তো আমি ঠিক মঙ্গলবার দিন দুপুর 2টা আমি একটু মানে আমি দেখে নেব ও কোন মানে কি করে। যদি ও চাকরি করে মনে করি তাহলে 2টার সময় দেব না, আমি সময় দেব যে 8টায় দিতে পারি, বা পরের দিন সকাল 7টা বা 8টায় দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো উনি ওর মতে করে আমি জাস্ট সময়টা দিলাম, বুঝে শুনে একটু চিন্তা করে কমন সেন্স লাগিয়ে আমি কিন্তু সময়টা দিলাম। সময়টা দেওয়ার পর তখন ও বললো ঠিক আছে তাহলে একটা কাজ করো না, বুধবার দিন যেহেতু সকাল 8টায় তুমি ফ্রি আছো, বুধবার দিন তুমি সকালে 8টায় এসো, ঠিক আছে তাহলে আমি 10 মিনিট আগে আসবো, তুমি কি একটু ফ্রি থাকো। হ্যাঁ, আর যদি তোমার মিসেস থাকে, যদি জানি যে বিবাহিত, তখন আমি যদি এটা বলি যে তোমার যদি মিসেস থাকে তাহলে তুমি কিন্তু তোমার মিসেসকেও সঙ্গে রেখো, ঘন্টাখানেক আমরা 1 ঘন্টা একটু কথা বলবো ওই বিজনেসের পারপাস। তারপর আমরা একটা সিদ্ধান্ত বুঝবো, তোমার ভালো লাগলে তারপর তুমি একটু ভেবে চিন্তে তুমি যেটা সিদ্ধান্ত নাও। জাস্ট আমি কিছু লোককেই খুঁজছি, আবার একটু বলে দেওয়া, ঠিক আছে? তো এভাবে আমি ইনভাইটটা করতে পারি। তো ইনভাইটটা যদি ঠিকঠাক প্রপার ওয়েতে যদি আমরা ইনভাইটটা করি, তাহলে কিন্তু ইনভাইটটা কিন্তু দারুণ আমরা রেজাল্ট পাবো। তো এগুলি কিন্তু আমার কিছু মাথায় রাখতে লাগবে। অবশ্যই আমি আবার বলছি যে আপলাইনের গাইড নেবেন অবশ্যই, কিভাবে ইনভাইট করবেন, একটু যদি আপলাইনের সহযোগিতা আপনারা নেন তাহলে দারুণ ইনভাইটের রেজাল্ট আপনারা পাবেন। অবশ্যই আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায় এই বইটা অবশ্যই আপনারা পড়বেন, প্রত্যেকে অন্তত 4-5 বার রিপিটেড পড়ুন, তাহলে ইনভাইট সম্বন্ধে অনেকটা ধারণা কিন্তু আপনার আসবে। তারপর ইনভাইটের পরে শো দা প্ল্যান। দেখুন শো দা প্ল্যান এখানে প্রোডাক্টও হতে পারে, আমি প্রোডাক্টটা দেখাতেও পারি। আজকে 4P, এই যে 4P একটা অপশন আছে যেখানে তার 4P-টা মানে পার্সোনাল প্রোডাক্ট পারচেজ প্রোফাইলটাকে কিন্তু আমি দেখিয়ে কিন্তু আমি প্রোডাক্টে কনভার্ট করতে পারি। আমি বুঝে শুনে আমি কিন্তু এখানে দেখবো যে আমি কাকে কিভাবে ইনভাইট করেছি, হয়তোবা তাকে যদি আমি প্ল্যান শোর জন্য ইনভাইট করি তাহলে ইনভিটেশনটা মানে মানে আমার প্ল্যানিং হবে যে প্ল্যান শোটাই আমি দেখাবো। হ্যাঁ, আর যদি মনে করি যে প্রোডাক্ট দেখাবো তখন আমি প্রোডাক্টটাই দেখাবো। তো তবে এসটিপির সময় কিছু কিছু পয়েন্ট মাথায় রাখবেন অবশ্যই, যেখানে এসটিপির সময় ঠিক টাইমে প্রপার টাইমে কিন্তু আপনি যাবেন। আর এসটিপির সময় আপনি বাসের বাড়িতে যাচ্ছেন বা যে বাড়িতে যাচ্ছেন একটু প্রপার ড্রেস কোডে যাবেন। অনেক সময় কি হয়, ড্রেসটা ঠিক আছে, প্যান্টও ঠিক আছে, পায়ে হাওয়াই চটি, কাছের বাড়িতে যাচ্ছি, এই তো কাছের বাড়ি, তো তাহলে আপনি ব্যবসাটা বিল করেন। আপনার কি মানে আপনার কি হলো ব্যবসাটা বিল করে, সে ভাবছে যে আপনার হাওয়াই চটি কেনার মতো আপনার সামর্থ্য নিয়ে আপনি রোজগার দেখাচ্ছেন, হাওয়াই চটি আপনি পরে রোজগার দেখাচ্ছেন, ও দেখেছে আপনি হাওয়াই চটি পরে আপনি ওর বাড়িতে গেছেন। এগুলি মাথায় রাখবেন, কাছের বাড়ি হোক, আপনি প্রফেশনাল, হ্যাঁ আপনি একটা প্রফেশনাল ব্যক্তি, ওকে আপনি একটা ভালো জায়গায় আনবেন, ওকে ভালো কিছু দেখাবেন, কিন্তু আপনার ড্রেস ঠিক নেই, হ্যাঁ একটু খুব প্যান্টটা খুব ময়লা পড়ে আছে, শার্টটা একটু ময়লা আছে, কলারটা ঠিক ঠাক নেই, বটে আছে, একটু ইস্ত্রি করেননি আপনি, কিছু ব্যাপারগুলি মাথায় রাখবেন। হ্যাঁ, তাছাড়া আপনার প্যান্টটা যাতে ঠিক থাকে। অনেক সময় কি হয়, প্যান্টটা ঠিক নেই, আমরা 2 টাকার প্যান্ট হয়তো বা 2 টাকাই দাম হবে, ওয়ান টাইম প্যান্ট নিয়ে যায়, হ্যাঁ আমরা দেখাবো প্রচুর টাকার ব্যবসা, আমরা নিয়ে যাই ওয়ান টাইম প্যান্ট। তো এগুলি কিন্তু আমরা মাথায় রাখবো, যাতে আমরা আরে একটু ভালো কিছু, ভালো একটা প্যান্ট কিনতে বেশি টাকা লাগে না, হয়তো বা 10-20 টাকা, 10 টাকা দিয়ে ভালো প্যান্ট হয়, 20 টাকার মধ্যে তো আরো সুপার ডুপার মানে প্যান্ট হয়। তো এই প্যান্টটা কিন্তু আমি সঙ্গে রাখবো। আর দেখবেন প্যান্ট থেকে যাতে কালি না ড্রপ হয়, দেখবেন একটা সময় কালি একদম পুরো একদম ভরে গেছে আপনার, আপনি প্ল্যান দেখাতে কি করে যাবেন, না আমি শার্টটা চেঞ্জ করে আছি, এই চেঞ্জ করতে করতে 4টা টাইম দিয়েছেন, 4টায় বুঝলে। এগুলি কিন্তু আমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবো। হ্যাঁ, পেটটা যাতে ঠিক থাকে, পেট
একটা ভালো প্যাড, ছোট প্যাড না, এরকম ছোট প্যাড নয়, তাহলে কি হবে আপনার নামটাও লেখা যাবে এই প্যাডের। থোড়ি এক দুটা আমার কি হয়, আমি একটু বড় প্যাড নিয়ে যাই, কারণ আমি যখন গোল গোল এই একটা আঁকি না, আমার কিছু গোল আঁকাতেই আমার প্যাড শেষ। অনেকে ছোট ছোট প্যাড নেয়, তাহলে ছোট ছোট প্যাড দিয়ে আপনি কি করবেন? এটা নাম লেখার জন্য, এটা প্ল্যান দেখানোর জন্য নয় কিন্তু। তো এইগুলি মাথায় রাখবেন। তো এইগুলি যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু অনেক দেখবেন ও ব্যবসাটা দেখছে যে দারুণ ভাবে, হ্যাঁ দারুণ ভাবে। আর যখন বসবেন একদম সরাসরি সামনেই বসবেন, একদম সাইড একদম ওনার সরাসরি বসবেন, চোখ চোখ মানে এরকম চোখ নিচে নামিয়ে আপনি প্ল্যানটা দেখাবেন না, একদম সরাসরি প্ল্যানটা দেখাবেন, ওনাকে বলছেন এভাবে আপনি দেখান, ওনাকে বলছেন এইভাবে প্ল্যানটা দেখাবেন, দেখবেন রেজাল্ট 100% আসবে, আপনার কনফিডেন্সটা 100% হবে। তো এইগুলি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এইভাবে যদি আমরা ঠিকভাবে এবং প্রপার ভাবে যাতে ওনার কলিং বেলটাতে আমি যাতে ক্লিক করি, অন্তত 5 মিনিট আগে যদি নাও যাই যেতে পারি, ডট টাইমে যাতে পৌঁছায়, 1-2 মিনিট হলে কোনো অসুবিধা নেই। কিন্তু জানেন যখন আপনি টাইমলি পৌঁছবেন তখন কিন্তু উনি সঙ্গে সঙ্গে কিন্তু ঘড়িটা দেখবে, কারণ আপনি বলেছেন ওনাকে 4টায় আসবেন। দারুণ ব্যাপার, আরে বাবা হেভি তো পাঞ্চুয়াল, আরে দারুণ জিনিস তো। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো এই জিনিসটা যদি মাথায় রাখেন দেখবেন ও ঠিকঠাক কিন্তু আপনাকে সময় দিচ্ছে। এবং অবশ্যই আমি আরেকটা জিনিস অবশ্যই বলছি, আপনি কিন্তু অন্তত আপনি ওনাকে বলবেন যে অন্তত যাতে 1-1.5 ঘন্টা সময় কিন্তু রাখে। আমরা কি বলি ফোন করে, দাদা 10 মিনিট যদি আপনাকে প্ল্যানটা দেখাতে পারি, প্লিজ একটু হাত জোর করি আপনার কাছে, যদি আপনি 10 মিনিট যদি থাকেন তাহলে আমার খুব উপকার হয়। তো এইগুলি কিন্তু একটু মাথায় রাখবেন। আপনি রিকোয়েস্ট করবেন না, আরে রিকোয়েস্ট কেন করছেন আপনি? আপনি তো ওনাকে কিছু দিতে চাইছেন। হ্যাঁ, তো রিকোয়েস্ট মুখে এগুলি করবেন না, এগুলি মাথায় রাখবেন, ক্লিয়ার রাখুন 1 থেকে 1.5 ঘন্টা, যাতে আপনি অবশ্যই যাতে ওনার টাইম থাকে। নতুবা কি হয় আমরা যখন প্ল্যান দেখাতে যাই, হ্যাঁ শর্ট টাইম হলে কি হয় দেখা যায়, আমি প্রায় সময় দেখেছি, শুরুতে দেখেছি আপনি কথা বলছেন আর উনি টাইম দেখছে, আর মনে মনে ভাবছে কখন প্ল্যানটা শেষ হবে আর আমি কখন আমি বাজারে যাব, মাছ আনা হয়নি, হ্যাঁ এইগুলি ভাববে আর কি। তো এগুলি কিন্তু মাথায় রাখবেন, এগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলি যদি আপনারা মাথায় রাখেন তাহলে অনেক বড় কিছু হবে। তো তাছাড়া দেখুন প্ল্যান ট্যান দেখালেন, সঙ্গে সঙ্গে প্ল্যান দেখানোর পরে সঙ্গে সঙ্গে আর বেশি দেরি করার নেই, এখানে বেশি দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে আপনারা ইয়েটা করুন, এই তার কিছু ইনফরমেশন সে যদি নিতে চায়, দেখুন আমার কাছে আপনাকে প্ল্যানটা দেখালাম, তো আপনি যাই বুঝলেন, হ্যাঁ তো জাস্ট আপনাকে একটু ফার্দার ইনফরমেশনের জন্য আমাদের কাছে কিছু লিটারেচার আছে, কিছু বই আছে, আমি প্রোডাক্টে বই দিতে পারি, এখানে আরো কিছু অপরচুনিটি ব্রোশিউরটা আমি দিতে পারি। তো এগুলি আমি দিতে পারি, ওনাকে দিলে কি হয়, সেকেন্ড টাইম আমি যাওয়ার একটা স্কোপ কিন্তু চলে আসে। হ্যাঁ, নতুবা যদি না দেই তাহলে কিন্তু আর কোনোদিন ওকে ফোনে পাবো না, কারণ ও সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে যে না, তখন নিয়ে নেবে অলরেডি, যখন আপনি দেবেন না তখন, যখন আপনি নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন তখন ও ভাববে যে না না আমি তো মানে করবো না। কিন্তু যখন আপনি কি কারণে করবে না সেই জিনিসটা কিন্তু আপনার ধরা হয়নি, হ্যাঁ তখন আপনি যেটা করতে পারেন, আপনি যদি দিয়ে আসেন, বুদ্ধি করে দিয়ে আসতে হবে এখানে, যে দেখুন আমার কাছে কিছু স্টাডি পেক আছে, আপনি রাখুন, এইভাবে বলবেন পজিটিভ কথা, আপনি রাখুন, রেখে আপনি একদম ভালো করে স্টাডি করুন, আমি ঠিক 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি কিন্তু টাইমটা দেবেন, যে আমি ঠিক 24 থেকে 48 ঘন্টা, মানে আপনি এটা বলবেন না আমি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আসবো আবার নিয়ে যাবো, এটা বলবেন না, আপনি পার্টিকুলার একদম সময় বলে দিন যে আমি কালকে বা আপনি বলতে পারেন যে আমি পরশুদিন ঠিক 8টায় আমি আসবো, আমি আপনার থেকে এটা নিয়ে নেব, ঠিক আছে? আপনি তার মধ্যে আপনি দেখে নিন, হ্যাঁ আপনি দেখে নিন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু আমাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি রাখুন, পরে দেখা হবে, ঠিক 8টায় পরে আমি দেখা হবে, আপনার সাথে দেখা হবে, এবং এগুলি আমি আপনার থেকে কালেক্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? আর এগুলি মাথায় রাখবেন, এগুলি মাথায় রাখলে কি হয়, আপনি দিলেন এবং দেওয়ার পর আপনি নেক্সট যাওয়ার একটা স্কোপ বেরিয়ে গেল, তখন ঠিক 48 ঘন্টার মধ্যে যখন আপনি ফলো আপে যাবেন, 24 থেকে 48 ঘন্টা যে সময়টা দিয়েছে সেই সময়ের মধ্যে যাবে, যে আপনি বলেছেন পরশুদিন যাবেন, কখন যাবেন ঠিক টাইমেই পৌঁছবেন, হ্যাঁ তারপর ওইখানে কিছু অবজেকশন তার থাকতে পারে, হ্যাঁ কিছু প্রশ্ন ওনার থাকতে পারে, চট করে একবারে প্রশ্নগুলি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা আপনারা করবেন না,
হ্যাঁ, করলে কি হবে, বারবার প্রশ্ন করবে, আপনি উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন, মানে বিশাল একটা বিরাট বড় কিছু হবে। এর চেয়ে ভালো আপনি ওকে বলুন যে আপনি তো ফলো আপটা কিভাবে করবেন। আমি জাস্ট সিম্পল ভাবে বলবো একটু, যে ফলো আপটা আপনি করবেন যে আপনি জাস্ট যাবেন, সময় মতো যাবেন, ওর থেকে বলুন যে আপনি তো ওগুলি দেখেছেন, পুরো ব্যাপারটা তো দারুণ লেগেছে, আপনি আশা করি আমি দারুণ লেগেছে আপনার। উনি বলবে হ্যাঁ দারুণ লেগেছে। তো এগুলি দেখে আপনার কাছে কোন ব্যাপারটা খুব দারুণ লাগলো, আপনি ব্যবসাটা দেখে, আমি জানি ব্যবসাটা দেখে ওনার কিছু মনে নেই, কিন্তু কিছু একটা পয়েন্ট উনি তো বলবে, এবার ওই পয়েন্টটা ধরে কিন্তু আমি আস্তে আস্তে করে এগোবো, এবং ওইখানে দেখবেন ওনাকে লাস্ট আমি বলবো যে কোনো সমস্যা নেই, আপনি ব্যবসাটা বিল করবেন, করলে আমি আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আর না হলে তো না হবে, ইজি করবেন, না হলে তো না হবে, কোনো সমস্যা তো নেই, কোনো লোকসানের ভয় নেই, আপনি কি জাস্ট হালকা করলেন ওনাকে। তারপর আস্তে আস্তে করে কি, ও যদি কোনো কোয়েশ্চেন থাকে এই কোয়েশ্চেন গুলি মার্ক করুন, উনি বলতে পারেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, এগুলি আপনারা আপলাইন থেকে জেনে নেবেন, কারণ সময়ের শর্টের কারণে আমি খুব তাড়াতাড়ি করছি, তো এগুলি আপলাইন থেকে জানে নেবেন কি ধরনের অবজেকশন আসতে পারে। কিছু কিছু কমন অবজেকশন, আমি লোক চিনি না, আমার রাস্তাঘাটে যেগুলি চলছে সেগুলি লোক কিনা আমারও সন্দেহ লাগছে, হ্যাঁ উনি বলছেন আমি লোক চিনি না। তো তাছাড়া আরো কিছু ব্যাপার, যে আমি সেল করতে পারবো না, অলরেডি উনি সেল করছেন, নিজেকে হয়তো বা সেল করছেন, পাশাপাশি অন্য কোনো ব্যবসার সেল করছেন, যে ওই দোকানে মিষ্টি ভালো, এইভাবে উনি সেল করছেন, আর উনি বলছেন আমি সেল করতে আমার ভালো লাগে না। তো আপনি জাস্ট আপনি কিছু কিছু কমন এই যে প্রশ্নগুলি আমাদের থাকে, এই প্রশ্নগুলি কিন্তু মার্ক করে আপনি কিন্তু এই উত্তরগুলি দেবেন। তো এই ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, এই 4টা বেসিক যদি কাজ করি তাহলে আমার বিজনেসটা কিন্তু একটা দারুণ ভাবে বিল্ড হবে। তো বাকি পার্টগুলি এই যে আমি কভার করলাম 100% প্রোডাক্ট ইউজ, তাছাড়া 10 to 15 কাস্টমার বেস, তাছাড়া এইচটিপি পার্টটা আমি কভার করলাম, যেখানে আমি 4 বেসিক যে পার্টটা রাখলাম, কি করে আমরা ব্যবসাটা বাড়াতে পারি, বিল করতে পারি, ওইটা আমি রাখলাম। বাকি যে পার্টটা থাকে, যে বাকি আপনার 6টা থাকে পার্ট, এই 6টা নিয়ে কভার করবে আমার মিসেস। হেল্প মি ওয়েলকাম অন দা স্পিচ। ওকে, ওয়ান্স अगेन গুড ইভিনিং। তো আশা করি আপনারা প্রত্যেকেই খুব এক্সাইটেড, আমিও সত্যি খুব এক্সাইটেড, কারণ এত সুন্দর ভাবে ও মানে এই জিনিসটা এত ভালোভাবে ইনভাইটটা ক্লিয়ার করেছেন। আশা করি মানে আমারও দ্বিতীয়বার যখন আমি আবার ইনভাইট করতে যাব, তো সেই দিক থেকে আমারও প্রচুর হেল্প হবে। তো নেক্সট আমি এতক্ষণ যে পার্টটা নিয়ে কথা হয়েছে, দেখুন সেই পার্টগুলি কিন্তু আমার মানে ব্যবসাটাকে বাড়াতে প্লাস পিবিটা জেনারেট করতে আমার খুব হেল্প হবে, ঠিক না? কারণ আমরা আলটিমেটলি ব্যবসাটা আসি কিসের জন্য? টাকার জন্য। আর এই কাজগুলি করলে ডেফিনেটলি আমি টাকা রোজগার করতে পারবো, ডেফিনেটলি। আর এখন আমি যে পার্টগুলি নিয়ে কথা বলবো সেটা কিন্তু মানে খুবই সিম্পল, যেটা আমরা সবসময় করি। আর এখানে এরকম কোনো ব্যাপার নেই যে নতুন করে করতে হবে, নতুন করে শিখতে হবে, নতুন করে জানতে হবে, এরকম কোনো পার্ট নেই। হ্যাঁ, তো এই পার্টগুলি মানে সবসময় আমরা মানে করে থাকি। তো এই পার্টগুলির মধ্যে প্রথমেই যে পার্টটা আছে সেটা হলো বুক। দেখুন আমি যদি বইয়ের কথা বলি, অনেকের মাথায় আবার চলে আসবে যে এত বছর ধরে তো পড়াশোনা করলাম, এখন কি আবার এই ব্যবসাতে এসে কি আবার পড়াশোনা শুরু করতে হবে? যে না, পড়াশোনা বলতে সেরকম কিছুই না। এখন আমরা জাস্ট কি করব, নর্মালি আমরা মানে সবসময় আমরা পড়ি, কিছু না কিছু আমরা পড়ি। দেখবেন ঘুম থেকে সকালবেলা উঠেই কিন্তু আমরা খবরের কাগজ নিয়ে বসে যাই, অনেকেরই এটা একটা হ্যাবিট থাকে। তাছাড়া আমরা আর কি করি, দেখবেন অনেকে ম্যাগাজিন পড়ে, অনেকে গল্পের বই পড়ে, ঠিক না? আমরা এগুলি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করি। তাছাড়া বিভিন্ন ধরনের বই কিন্তু আমরা সবাই পড়ি, যেটা আমিও আগে করতাম। কিন্তু যখন এই বিজনেসটাতে আমি জয়েন করলাম, সেখান থেকে আমি জানতে পারলাম যে এখানে কিছু বই আছে, যে বইগুলি নাকি পড়লে নিজেকে খুব দারুণ ভাবে বিল্ড করা যায়, ঠিক আছে? তখন থেকেই আমি এই কিছু বই আমি পড়া শুরু করলাম। তো সেই বইগুলির মধ্যেই মানে কিছু আছে, যেরকম আমি কিছু বইয়ের কথা আজকে এখান থেকে আপনাদের বলবো। অবশ্যই আপনাদের মানে আপলাইন থেকে আপনারা চেক করে আপনারা এই বইগুলি শুরু করতে পারেন, কেননা এই বইগুলি পড়ে আমার অনেকটা হেল্প হয়েছে। প্লাস আমাদের আপলাইনও কিন্তু আমাদেরকে খুব মানে গাইড করেছে এই বইগুলি পড়ার জন্য।
আর দেখুন আমরা কি করি না, মানে বই পড়তে সবার একটা অ্যালার্জি আছে, কিন্তু আছে না, দেখবেন সবারই একটা অ্যালার্জি আছে। বই নিয়ে বসলে ঘুম এসে পড়ে। হ্যাঁ, বই পড়তে যদি পড়ার কথা 30 মিনিট পরে 5 মিনিট আমরা কিভাবে উঠবো আমরা সেটার চিন্তা। কিন্তু সেটা আমারও ছিল, সেটা তো আমি কি করলাম, আস্তে 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 করে সেটা কিন্তু আমি কভার করতে শুরু করলাম। এখন আমি রীতিমতো বই পড়ি। আমি কিছু বইয়ের কথা এখান থেকে বলবো, যেরকম প্রথমে আমরা যে বইটা একটা লোকের পড়া ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে এটা একবিংশ শতাব্দীর ব্যবসা। সেটা খুব অসাধারণ একটা বই। এই একবিংশ শতাব্দীতে এই ব্যবসাটা বা নেটওয়ার্ক বিজনেস কি কারণে ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটার ব্যাপারে কিন্তু ভীষণ ভাবে কিন্তু এখানে মানে লেখা আছে। তো নতুন আমি একটা লোককে যদি দেই, সে কিন্তু দারুণ ভাবে এই মানে ব্যবসাটা কেন করবে বা নেটওয়ার্ক বিজনেসই বা কি কারণে দরকার সেটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো নেক্সট আমি আরেকটা বইয়ের কথা এখান থেকে বলি, সেটা হলো অনেকে এই বইটাকে এখানে একটা নাম দেওয়া আছে, সেটা হলো মানে উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক, বা অনেকের কাছে আরেকটা হয়তো বই আছে বড় স্বপ্নের বড় জাদু, দুটো একটা বই। তো এই বইটা কিন্তু অসাধারণ বই, মানে বইয়ের নাম শুনেই আমরা কিন্তু অনেক কিছু বুঝে যাই। ভাবুন, বড় স্বপ্নের বড় জাদু। আগে ভাবুন তো, আমরা তো কোনো সময় জানতামও না যে স্বপ্ন দেখলে যে সত্যি হয়, সেটা কিন্তু সত্যি। আমি স্পেশালি এই বই পড়ে কিন্তু আমি মানে জানতে পারলাম যে বই পড়লে যে স্বপ্ন সত্যি হয়। আর আরেকটা কথা বলি, বইয়ের কথাই যখন বললাম, দেখুন আমরা ঘুম থেকে উঠে মানে কি করি, সবার আগে কিন্তু নিজেকে দেখার চেষ্টা করি। তার জন্য কি করি, আমরা আয়নার সামনে নিজেকে নিয়ে দাঁড় করাই। আয়নার সামনে যখন আমরা দাঁড় করাই, নিজেকে কিন্তু ভালোভাবে দেখি কি হয়েছে না হয়েছে, নিজের সৌন্দর্যটা ঠিক আছে কিনা, সেটাই তো আমরা করি, তাই না? এবার দেখুন, আমরা নিজেকে ভালোবাসি বলে কিন্তু আমরা আয়নার সামনে নিজেকে দাঁড় করাই দেখার জন্য। আচ্ছা, মনটা কিরকম আছে, ভালো আছে না খারাপ আছে, মনটা কিরকম, মনটা কি চায় না চায় সেটার কথা কি আমরা জানতে পারি? পারি না কিন্তু। সেটা কি করছে, হ্যাঁ, সে ওর ব্যাপারে যদি আমরা ডিটেলস জানতে চাই, সেটা হলো একমাত্র বই। কারণ বই হলো মনের আয়না। হ্যাঁ, সে একমাত্র বই আছে যে আমাকে হেল্প করবে আমার মনের মানে সবকিছু। অনেক সময় কি হয়, নানান ধরনের নেগেটিভিটি থেকে আমাদেরকে মানে ভালো রাস্তায় নিয়ে আসার জন্য, পজিটিভ রাস্তায় নিয়ে আসার জন্য বই কিন্তু আমাদের দারুণ ভাবে হেল্প করে। তাছাড়া এখানে আরেকটা বই আছে, কিভাবে বন্ধুত্ব প্রভাব বিস্তার করা যায়, দারুণ বই। মানে কিভাবে আমরা মানুষের সাথে রিলেশন বিল্ড করবো সেটার ব্যাপারে দারুণ আইডিয়া দেওয়া আছে। তাছাড়া আপনার অবচেতন মনের শক্তি, অসাধারণ। আরো অনেক বই আছে, জাস্ট আমি কিছু বই নিয়ে আমি জাস্ট বলছি। এগুলি বই যদি আমি কন্টিনিউ করি তাহলে কিন্তু আমি দারুণ ভাবে অনেক টিপস কিন্তু আমরা পেয়ে যাব এই ব্যবসাটা করতে। শুধু ব্যবসার কথাই আমি বলছি না, ব্যবসার বাইরেও যখন আমাদের পরিবেশের সাথে, নানান ধরনের মানুষের সাথে চলতে হয়, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মানে কথা জানতে হয়, কিভাবে কার সাথে কিভাবে কথা বললে সে খুশি হবে না হবে, সব ব্যাপারে কিন্তু আমরা এই বই থেকে কিন্তু নানান ধরনের টিপস কিন্তু আমরা পেয়ে যাই। নেক্সট আমরা আর কি করব, এখানে কিন্তু বুক তো পড়বই, সাথে কিন্তু আমরা সিডিও শুনবো, সেটাও আমরা প্রত্যেকদিন করি। আমরা দেখবো বিভিন্ন ধরনের গান শুনি না, মন খুশি করার জন্য গান শুনি। তাছাড়া বিভিন্ন ধরনের আমরা সিডি দেখি, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও দেখি, এইসব কিন্তু আমরা দেখি। কি কারণে দেখি? তাই অনেকেই করে টাইম পাস করার জন্য, আবার অনেকেই করে মুড ফ্রেশ করার জন্য। তো সত্যি কথা বলতে এখানেও কিছু সিডি আছে, আমরা সেম কাজ করব, আগে যা করছিলাম এখনো তাই করব, জাস্ট একটু ধরনটা একটু আলাদা। এখানে আমরা সিডি, যেগুলি সিডি শুনবো, কাদের সিডি শুনবো? যারা অলরেডি এই বিজনেসটা করে অলরেডি সাকসেসফুল, উনারা আমাদের শেখাবেন হাতে কলমে যে আমরা কিভাবে এই ব্যবসাটা করে আমরা দারুণ ভাবে ব্যবসাটা বিল্ড করতে পারি। ওনারা কিভাবে দারুণ ভাবে ব্যবসাটা বিল্ড করে আজকে এত সুন্দর জায়গাতে, সাকসেসফুল জায়গাতে আছেন ওনারা কিন্তু আমাদের দারুণ ভাবে বুঝিয়ে দেবেন। তাছাড়া এখানে কিছু ভিডিও আছে, সেই ভিডিওটা করে কিন্তু ভিডিওগুলি দেখে কিন্তু আমরা আরো বেশি করে মানে নিজেদেরকে আরো এক্সাইটেড রাখতে পারবো। নেক্সট আমরা কি করব, ফাংশন অ্যাটেন্ড। দেখুন, ফাংশন অ্যাটেন্ডেই অনেকের কিছু অ্যালার্জি থাকে। যেরকম ধরুন কোভিড-19 এর সিচুয়েশনের আগে আমরা ব্রিট ওপেন অ্যাটেন্ড করতাম, বিবিএস করতাম, নানান ধরনের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতাম। তো সবসময় আপলাইনরা আগে বলতো যে প্রোগ্রাম অ্যাটেন্ড করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু যখন থেকে ইম্পর্টেন্সটা বুঝে গেছে তখন থেকে কিন্তু আপলাইনকে আর বলতে হয় না। আর আপলাইনরা সবসময় বলে যে প্রোগ্রামে যখন যাবে, শুরুতে যাবে, প্রোগ্রাম শুরু হওয়ার আগে যাবে, আর ফিরবে কখন, একদম শেষ হলে পরেই কিন্তু ফিরবে। তাতে করে কি হয়, সব ধরনের মানে
কথা কিন্তু আমরা সবার থেকে কিন্তু আমরা শুনতে পারি, অনেক কিছু নলেজ কিন্তু নিয়ে আমরা বাড়িতে আসতে পারি। সেম ভাবে জুমে যখন আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করব, সেম জিনিসগুলি কিন্তু আমরা খেয়াল রেখেই কিন্তু আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করব, যেগুলি কিন্তু আমাদের মানে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো নেক্সট আর আমরা কি করব, টিচেবিলিটি। দেখুন টিচেবিলিটি থাকা টিচেবিলিটি থাকা কিন্তু সবার মধ্যে দরকার। কেননা আমি আজকে যারা ভালো টিচার তারা কিন্তু মানে গেছে যে দিনগুলি চলে গেছে, সেই দিনগুলিতে কিন্তু ভালো স্টুডেন্ট ছিলেন। ভালো স্টুডেন্টরাই কিন্তু একমাত্র ভালো টিচার হতে পারে, তাই না? তো সেই জন্য আমরা কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার জন্য যা যা করা দরকার আমরা কিন্তু সেই কাজগুলি করব। সবসময় কিন্তু আমরা মানে মানে শেখার মানসিকতায় কিন্তু আমরা থাকবো, তাহলে কি হবে, মানে সবসময় যখন আমরা শিখতে পারবো তখন কিন্তু আমরা ভালো করে লোককে শেখাতে পারবো। নেক্সট হলো অ্যাকাউন্টেবিলিটি, কথা দিয়ে কথার দাম রাখা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। হয়তোবা আমি কাউকে সময় দিয়েছি, সেই সময়ে আমি যেতে পারলাম না, তাতে কি হলো, আমার কিন্তু ইমেজটা কিন্তু ডাউন, সেই জায়গাটা আমরা কিন্তু ভীষণ ভাবে কিন্তু আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তো নেক্সট আরেকটা পার্ট হলো, সেটা হলো আপলাইন কমিউনিকেশন। দেখুন আপলাইন কমিউনিকেশনের কথা যদি আমি বলি, এই ব্যবসাতে হ্যাঁ বা আমাদের লাইফের কথা যদি আমি বলি, লাইফে সবার থেকে ভালো চিন্তা করে আমাদের মা বাবা, তাই না? মা বাবার উপরে কিন্তু কেউই হয় না। দ্বিতীয় আর কে চিন্তা করে, আর কেউ চিন্তা করে হয়তো বা আমি যদি বিবাহিত হই, আমার হাজবেন্ড, হ্যাঁ, বা আমি যদি মানে জেন্টস হই, আমার ওয়াইফ, ঠিক না? তো সেই জায়গাতে এই ব্যবসার কথা যদি আমি বলি, এই ব্যবসাতে কিন্তু সব থেকে বেশি ভালো মন্দ যা কিছুই হোক না কেন, সব থেকে বেশি কিন্তু আমাদের চিন্তা করে আমাদের আপলাইন। তো সবসময় আমাদের আপলাইনের কাছে থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কি করি, ব্যবসা করতে গিয়ে আমরা আপলাইন থেকে বেশি ডাউনলাইনের চিন্তা করি। তার কারণে কি হয়, আপলাইন তো আপলাইনের জায়গায় আপলাইনের ব্যবসাটা ঠিক করে, কিন্তু যার কারণে ঠিক সময়ে সঠিকভাবে আমি বিভিন্ন মানে নলেজ আমি আমার টিমের কাছে শেয়ার করতে পারি না, যার কারণে আপলাইন থাকে কিন্তু ডাউনলাইন কিন্তু আমি বেশি দিন ধরে রাখতে পারি না। সেই জিনিসটা কিন্তু আমাদের আপলাইন কিন্তু আমাদের ক্লিয়ার করে দিয়েছেন, আর আমরা যখন ফিল্ডে কাজ করতে শুরু করেছি সেটা কিন্তু আমরা ভালো করে বুঝে গেছি যে আপলাইনের কত গুরুত্ব। সবসময় আপলাইনের সাথে কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সবসময় আপলাইনের সাথে কথা না বলে ডাউনলাইনকে আগে ফোন করি, তো সেটা আমরা কখনোই করব না। আপলাইন থেকে নলেজ নিয়ে জেনে তারপরে আমরা ডাউনলাইনকে আমরা শেখাতে যাই, তাহলে কি হবে, প্রপার ভাবে আমি কাজটা করলাম। ঠিক আছে, তো 9 কোর স্টেপের এই 9টা কাজ কিন্তু আমরা কখনোই ভুলবো না। হ্যাঁ, সব সময় কিন্তু আমরা এই 9 কোর স্টেপের 9টা কাজ কিন্তু আমরা করব। ও প্রথমেই বলেছে 5টা কাজ যদি আমি করি, 4টা কাজ যদি আমার ওয়াইফ করে, তাহলে কি হবে, কখনোই হবে না। ও 9টা কাজ করবে, সেম ভাবে আমিও 9টা কাজ করবো, তাহলে আমরা কোর ডিস্ট্রিবিউটর। সো আমরা কিন্তু দারুণ ভাবে ব্যবসাটা বিল্ড করছি এই 9টা কাজ করে। আমি আশা করি আপনারা প্রত্যেকেই দারুণ ভাবে ব্যবসাটা করবেন, সাথে কিন্তু এই 9টা কাজ কিন্তু করতেই হবে, একটাও কিন্তু মিস করবেন না, তাহলে কিন্তু সাকসেসের যে জার্নিটা আছে সেটাতে বিভিন্ন বাধা কিন্তু আপনারা মানে পেতে পারেন। সো আমি এতটুকুই উইশ রাখবো, প্রত্যেকে ভালোভাবে ব্যবসাটা করুন, দারুণ ভাবে আমরা কিন্তু বিজনেসটা বিল্ড করছি। ঠিক আছে, ওভার টু হোস্ট। সবার কাছে চলে আসলাম। তো সবচেয়ে বড় কথা, মানে দাদা আর বৌদির ড্রিম পার্ট শুনে কিন্তু সত্যি আমরা ভীষণ এক্সাইটেড। এটাই ভাবছি বসে বসে, এত প্রবলেমের মধ্যে যদি কেউ ব্যবসাটা এত দারুণ ভাবে করতে পারে, তাহলে আমরা তো ভালোই আছি। আমাদের সব প্রবলেম গুলি কিন্তু এখন মানে ওনাদের মানে প্রবলেমের সামনে একদম খুব ছোট। সো সেইগুলি আর এখন মাথায় নেই প্রবলেম, এখন দারুণ ভাবে সত্যি খুব এক্সাইটেড হয়ে গেছি। দারুণ ভাবে কিন্তু এখন আমরা বিজনেসটা করব, কিন্তু বিজনেসটা করতে গেলে কিছু রুলস কিন্তু আছে, যেটা বানানো হয়েছে, কারণ কি সেটা আমরা ভাঙি খুব বেশি। কারণ দেখবেন ট্রাফিক রুলস কিসের জন্য বানানো হয়, কারণ আমরা ট্রাফিক রুলস সব থেকে বেশি অমান্য করি, তাই না? ট্রাফিকে হয়তোবা হাত দেখিয়েছে স্টপ, কিন্তু তার সত্ত্বেও কিছু লোক দেখবেন স্টপের বাইরেও কিছু লোক এত তারা, ওনারা কিন্তু সাইড দিয়ে ঠিক বেরিয়ে যায়। সো
রুলস আছে, আমরা কিন্তু ভাঙি বেশি, তাই না? সেম ভাবে এইখানেও কিন্তু কিছু রুলস দেওয়া আছে, সেগুলি হলো কার্ডিনাল রুলস। এখানেও কিছু রুলস আছে, সেগুলি আমরা কখনোই ভাঙবো না, হ্যাঁ, যাতে আমরা না ভাঙি তার জন্য দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিছু লোক ভাঙে, হ্যাঁ। তো আমি এক এক করে বলছি সেই রুলস গুলি কি। নেভার ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর আপলাইন। আমরা নতুন কোনো কাজ করার আগে অবশ্যই আপলাইনকে একবার চেক করে আমরা কাজটা করব। আমরা কি করি, আমরা কোনো কাজ করে ফেলি, করে তারপরে আমরা কি করি, আপলাইনকে চেক করতে যাই যে আপলাইন দেখো তো আমি এই কাজটা করেছি বা এই কাজটা করতে যাচ্ছি, আমার কাজটা কিরকম হয়েছে। একবারও আমরা এটা ভাবি না যে আচ্ছা একবার আপলাইনকে চেক করে নিই তো আমি যে কাজটা করছি সেটা ঠিকঠাক হবে কিনা, বা এখন যদি করি সেটা আমার ব্যবসাতে কোনো এফেক্ট পড়বে না তো, সেটা কিন্তু আমরা একবারও ভাবি না। আমরা করে তারপরে গিয়ে শোনাতে যাই যে আপলাইন দেখুন আমি এই কাজটা করেছি, ভালো হয়েছে না। সো আমরা একটা জিনিস মাথায় রাখবো, আপলাইন কিন্তু আমাদের এই ব্যবসার জন্য দারুণ একটা পার্সন। ওনারা কখনোই চাইবেন না আমাদের ব্যবসাতে কোনো রকম ক্ষতি হোক, ঠিক আছে? তো আপলাইনকে সবসময় আমরা চেক করে যে কোনো কাজ কিন্তু আমরা করব। তো নেক্সট আরেকটা আছে, হ্যাঁ, সেটা হলো নেভার পাস এনিবডি ইগো, হ্যাঁ, সরি, নেভার পাস এনি নেগেটিভ, হ্যাঁ, ডু ইউর আপলাইন, ডাউনলাইন এন্ড ক্রসলাইন। দেখুন আমরা কি করি, হয়তোবা আমরা জেনে বুঝে করি না, হ্যাঁ, আমরা ভুলেও অনেক সময় অনেক কাজ করে ফেলি, হ্যাঁ। আমরা হয়তোবা টিম মেম্বারদের সাথে অনেক সময় অনেক গল্প হয়, বা ব্রিট ওপেনের পরে আমরা সব মানে আপলাইনরা, ডাউনলাইনরা, ক্রসলাইনরা সবাই মিলে আমরা একটু গল্প করি, চা খাই, ওই সময় হয়তোবা আমি এরকম কোন একটা কথা বলে ফেললাম যে কথাটা হয়তোবা অনেকের জন্য সেটা খারাপ, সেটা হয়তোবা আমি বুঝতে পারছি না। তো যেরকম ধরুন আমি জাস্ট ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, প্রোটিন পাউডার, প্রোটিন পাউডারের কোনো টেস্ট নেই, সেটা আমরা সবাই জানি। কি কারণে টেস্ট দেওয়া হয়েছে না, কারণ এক একজনের এক এক রকম টেস্ট, হ্যাঁ, টেস্ট পছন্দ করে। হয়তোবা এখানে চকলেট ফ্লেভার দেওয়া যেত, কিন্তু চকলেট ফ্লেভার অনেকে পছন্দ করে না। হয়তোবা এখানে স্ট্রবেরি ফ্লেভার দেওয়া যেত, কিন্তু অনেকে স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে না। তো সেই কারণে এটা টোটালি টেস্টলেস বানানো হয়েছে, যাতে করে আমরা টেস্ট করে খেতে পারি। কিন্তু আমরা কি করলাম, সেইটাকে মানে উল্টো করে ভাবলাম যে কোনো রকম টেস্ট নেই, এরকম প্রোটিন পাউডার কি খাওয়া যায়, এরকম কথা বলে আমরা কিন্তু সবার কাছে একটা নেগেটিভিটি ছড়িয়ে দিলাম। হয়তোবা আমি সেটা মানে ভেবে করিনি, কিন্তু আলটিমেটলি কিন্তু সবার কাছে কিন্তু একটা নেগেটিভই চলে গেছে। সো সেরকম কোনো কথা বলার আগে, মুখ থেকে বের হওয়ার আগে আমরা সবসময় চিন্তা করব যে কি কথা বলছি বা কি মানে বলছি না, সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় খেয়াল রেখে কিন্তু আমরা কথা বলবো। হ্যাঁ, দেখবেন কিছু কিছু জায়গাতে আমরা ডাউনলাইনদেরও এরকম কথা বলে ফেলি, হয়তো বা আমাদের বলাটা ঠিক হয়নি, হ্যাঁ, সেই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো। বা ক্রসলাইনদের অনেক সময়, ক্রসলাইনদের আমাদের রিলেশন কি, বাবার দুটা ছেলে, একটা আমি আর একটা আমার আরেক ভাই। তো আরেক ভাই মানে আমার কি, ও আমার ক্রসলাইন, সে আমার কখনোই ডাউনলাইনও না, সে আমার কখনোই আপলাইনও না, ঠিক আছে? তো সেই জায়গাতে ওর সাথে কি আমার খারাপ রিলেশন? ডেফিনেটলি না, ওর সাথে আমার ডেফিনেটলি ভালো রিলেশন থাকা দরকার। কিন্তু বিজনেসের ব্যাপারে ওনার সাথে আমি কোনো ধরনের টপিকস নিয়ে কিন্তু আমরা কথা বলবো না। যদি বলতে হয় কার সাথে বলবো, আমার আপলাইনের সাথে বলবো। যদি কোনো প্রবলেম হয় ব্যবসাটা করতে গিয়ে, সেটা আমি আমার আপলাইনকে বলবো। কখনোই আমাদের ক্রস লাইনকে তো বলবোই না, সাথে আমাদের ডাউনলাইনকে বলবো না। ডাউনলাইনকে যদি বললে কি হবে, মানে গাছের ডালে বসে ডাল কাটা, বুঝতেই পারছেন? তাহলে কি হবে, আমি ধুম করে নিচে পড়ে যাব, ব্যবসাটা আমার ব্যবসা আমিই নষ্ট করছি। তো এরকম কোনো কথা আমরা বলবো না। আর আরেকটা কথা, নেভার মিস এনিবডি, ইগো, স্পাউস আর মানি। দেখুন এই তিনটা কাজ আগে যেগুলি করেছি সেগুলি তো আমরা কখনোই করবো না, কিন্তু এখন যে তিনটা কাজের কথা বলবো আমরা ভুলেও করব না। আমি বারবার বলছি, ভুলেও আমরা কিন্তু করব না। হয়তোবা অনেকে অনেক আমরা ভুলে করে ফেলি, কিন্তু সেই জায়গাতে আমি যদি কোনোদিন বুঝতে পারি যে আমার ভুল হয়েছে সেই কাজটাতে, আমরা খুব তাড়াতাড়ি যদি আমাদের ভুলটা শুধরে ফেলি, তবে কিন্তু মঙ্গল। সেখানে কি কি আছে? সেখানে আছে ইগোতে হার্ট করা। দেখুন আমরা হয়তোবা অনেক কিছু আমরা বুঝি না, হ্যাঁ, না বুঝে কিন্তু আমরা করিনি। হ্যাঁ, অনেক সময় দেখুন আমরা এরকম বলি
যে ধরুন কারোর সাথে আমার এক ডাউনলাইনের সাথে আমরা কাজে বেরোলাম, হ্যাঁ, হয়তোবা ওনার ড্রেস আপটা আমার ভীষণ মানে ভালো লাগেনি খুব একটা, কিন্তু ওনাকে যদি আমি ডাইরেক্ট বলি দিদি আপনার শাড়িটা না একদম বাজে, বা আপনার ড্রেসটা একদম ভালো লাগেনি, তাহলে কি হবে? মানে যে কোনো সময় ওনার কিন্তু মানে আমি ইগোতে মানে হার্ট করে কিন্তু আমি কথা বললাম, ঠিক না? কিন্তু আমি যদি ওনাকে এরকম ভাবে কথা না বলে আমি যদি ওনাকে এটা বলি যে দিদি আপনাকে আজকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, কিন্তু আপনি যদি এরকম কালার শাড়ি পরেন বা ওই রকম ড্রেস পরেন না আপনাকে আরো দারুণ লাগবে। তার মানে কি উনাকে আমি কিন্তু কোন রকম ইগোতে হার্ট করে কিন্তু কথা বলি, জাস্ট কথার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলাম। ওরকম শাড়ি পরলে না আপনাকে আরো দারুণ লাগবে, আজকেও দারুণ লাগছে। তো এরকম ভাবে কিন্তু আমরা কথা বলবো, কোনো ধরনের ইগোতে হার্ট করে কথা বলবো না। তাছাড়া যেরকম ধরুন আমরা অনেক সময় মানে কি বলে নতুন কারোর সাথে যখন কথা বলি না, তো ওনার ফ্যামিলিতে কে আছে না আছে কি আছে সেটা তো আমি ওনার ব্যাপারে জানি না, ঠিক না? এবার অনেক সময় আমরা হুট করে বলে ফেলি দিদি আপনার হাজবেন্ড কি করে, মানে এটা আমরা বলে ফেলি, কিন্তু হয়তোবা আমি মানে জানিও না যে ওনার হাজবেন্ড আছে কি নেই বা কি হয়েছে, হয়তো বা ওনার হাজবেন্ড এক্সপায়ার করেছেন, হ্যাঁ, বা ওনার বিয়ে হয়নি, সেটা কিন্তু আমরা মানে ভুল করে আমরা বলে ফেলি। তো আমরা যদি এই কথা বলি যে দিদি আপনার বাড়িতে কে কে আছে, সেই কথাটা বললে কি হয় আমি ওনার ব্যাপারে ওনার বাড়ির ব্যাপারে সবকিছু কিন্তু আমি জেনে ফেললাম, তখন কিন্তু আমি দারুণ ভাবে কিন্তু ওনার সাথে আমি কিন্তু কথা বলতে পারি। হ্যাঁ, এই ছোট্টখাটো জিনিসগুলি কিন্তু আমরা খেয়াল রেখে কিন্তু আমরা কথা বলবো, কখনো আমরা ইগোতে হার্ট করে কোনো জিনিস নিয়ে আমরা কথা না বলাটাই বেস্ট। হ্যাঁ, বা অনেকের আমরা ডাউনলাইনের সামনে বা ক্রস লাইন বা যাই হোক যে দিদি আপনার মুখে কি বাজে বাজে লাগছে, কতগুলি পিম্পল উঠেছে, সেগুলি কিন্তু আমরা করি, আমরা এগুলি কখনোই করব না। হ্যাঁ, এই ডাইরেক্ট যদি আমি কাউকে কিছু বলি না সেটা খারাপ লাগে। হ্যাঁ, তো আমরা এরকম ভাবে বলতে পারি যে দিদি আপনার স্কিনটা কিন্তু খুব ভালো, কিন্তু আরেকটু যদি কেয়ার করেন তাহলে কিন্তু আরো দারুণ লাগবে আপনাকে। তাহলে কি হবে উনি কিন্তু বুঝে গেছেন ওনার কি করতে হবে, কিন্তু ওনাকে কিন্তু আমি ডাইরেক্ট বললাম, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা এগুতে হার্ট না করে কিন্তু আমরা কথা বলবো। আর এগুলি আমি কিন্তু স্পেশালি আমি শিখতে পেরেছি একমাত্র বই থেকে। বই পড়ে কিন্তু দারুণ এগুলি কিন্তু দারুণ ভাবে বুঝতে পেরেছি। প্লাস আপলাইনের সাথে কন্টিনিউ যখন আমরা চলাফেরা করি না, আপলাইনের মানে কথাবার্তা চাল ধরন এগুলি দেখতে দেখতে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। তারপরে নেক্সট মানি মিসিং। দেখুন মানি মিসিং কিন্তু ভীষণ একটা বাজে জিনিস। হ্যাঁ, ইতিহাসের মধ্যে যত বড় মানে ঘটনা ঘটেছে, হ্যাঁ, ইতিহাস বলবো না, শুধু বাড়ির আশেপাশেও দেখতে পারবেন মানি মিসিং এর কারণে অনেক কিছু হয়। ভাই ভাইয়ে ঝগড়া, হ্যাঁ, মানে বাবা ছেলে ঝগড়া, হ্যাঁ, অনেক কিছু কিন্তু ভাই বোনে ঝগড়া শুধুমাত্র মানি মিসিং এর কারণে, জায়গা সম্পত্তি এইসব নিয়ে। তো এখানে তো জায়গা সম্পত্তির কোনো ব্যাপার নেই, সেখানে মানি মিসিং এর ছোট্ট কিছু রুলস আছে। যেরকম ধরুন আমার কিছু টাকার দরকার, আমি আমার আপলাইন থেকে নিলাম, কিন্তু আপলাইনকে হয়তো বা বলেছি আমি 2 দিনের মধ্যে দিয়ে দেব, কিন্তু আমি সেটা হয়তো বা 1 মাস চলে গেছে, 15 দিন চলে গেছে, আমি আপলাইনকে টাকাটা দিতে পারছি না। সেই জায়গাতে অবশ্যই আমি আপলাইনের সাথে আগে কথা বলবো যে দাদা বা বৌদি যেই হোক, যে আমি কিন্তু টাকাটা দিতে একটু প্রবলেম হচ্ছে, আমি 2 দিন আরেকটু বাড়িয়ে সময় নিলাম। তার মানে কি আমি ওনার সাথে বসে সুন্দরভাবে কথা বলে কিন্তু আমি সেই কাজটা করলাম। আর আমরা যখনই টাইম দেব মাথায় রাখবো সেই টাইম অনুযায়ী যাতে আমরা ওনাকে টাকাটা ফেরত দিতে পারি, ঠিক আছে? বা ডাউনলাইন থেকেও টাকা যদি বাবা কোনোভাবে যদি আসে, তখনও কিন্তু একদম রীতিমতো সময় অনুযায়ী কিন্তু আমরা সেই কাজটা করব। বা কাউকে প্রোডাক্ট দিয়েছি, হ্যাঁ, আমরা কিন্তু 30% বা 50% মিনিমাম 50% টাকা নিয়ে তারপরেই কিন্তু আমি একটা প্রোডাক্ট কিন্তু ওনাকে দেব। না হলে কি হয় টাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের বিজনেসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু চলে আসে। তো সেগুলি আমরা সেগুলি থেকে একদম বিরত থাকবো। আর নেক্সট হলো মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটা হলো স্পাউস মিসিং। দেখুন স্পাউস বলতে আমি আমার হাজবেন্ডের স্পাউস, আর আমার হাজবেন্ড আমার স্পাউস, ঠিক আছে? সেই জায়গাটা আমরা ভীষণভাবে খেয়াল রাখবো, আমরা কখনোই স্পাউস মিসিং করব না। হয়তোবা ব্যবসাটা করতে গেলে আমাদের টিমে প্রচুর জেন্টস আসবে, প্রচুর লেডিজ আসবে, হ্যাঁ, সেই জায়গাতে আমরা জেন্ডারটা মাথায় রেখেই কিন্তু আমরা কাজটা করব। আমি কন্টিনিউয়াসলি আমার কোনো মানে জেন্টস ডাউনলাইনের সাথে আমি কন্টিনিউয়াসলি কথা বলাটা কিন্তু একদমই ঠিক না। হ্যাঁ, হয়তোবা ডাউনলাইন ফোন করতে পারে যে কোনো কিছু জানার ব্যাপারে, হ্যাঁ, একটু কথা বলে ঠিক আছে আমি রেখে দেব, বা বিশেষ কিছু কথা হলে
আমি আমার হাজবেন্ডের কাছে কিন্তু হ্যান্ড ওভার করবো। সেই জিনিসটা কিন্তু একদম মাথায় থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বা আমি যদি আমার ডাউনলাইনের সাথে কথা বলি, সে যদি জেন্টস হয়, উনার যদি ওয়াইফ থাকে, আমি কিন্তু সবসময় এটা মাথায় রাখবো, উনার ওয়াইফের সামনেই কিন্তু আমি কথা বলবো। হ্যাঁ, আগে পিছু করে আমরা কখনোই কিন্তু কথা কিন্তু বলবো না, ঠিক আছে। তাছাড়া সেম ভাবে আমরা যারা মানে ডাউনলাইনরা আছি, সরি যারা আপলাইনরা আছি, তারাও সেম ভাবে আমরা যদি ডাউনলাইনের সাথে কথা বলি বা আমাদের আপলাইনের সাথে যদি কথা বলি, আমরা লেডিজ আপলাইনদের সাথেই কথা বলবো, জেন্টসরা জেন্টস আপলাইনদের সাথেই আমরা কথা বলবো। যদি সিঙ্গেল সিচুয়েশন হয়, ধরুন আমার টিমে সিঙ্গেল একজন ছেলে আছে, সেই জায়গাতে কি আমি ওনার সাথে কি ব্যবসা করবো না? ডেফিনেটলি ব্যবসা করবো। সেই জায়গাতে আমি সিঙ্গেল ছেলেটাকে আমার হাজবেন্ডের কাছে হ্যান্ড ওভার করবো। যদি আমি আনমেরিড পার্সন হই, আনমেরিড ওমেন ইয়া মেন এরকম যদি হই, তখন আমার আপলাইন যদি জেন্টস থাকে বা আপলাইন যদি লেডি হয়, সেই জায়গাতে কিন্তু আমরা কিন্তু হ্যান্ড ওভার করবো। তবে কি হবে, মানে রিলেশনটা দারুণ থাকবে। কেননা দেখুন আজকের যে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কিন্তু ভীষণ খারাপ। মানুষ কিন্তু আগে নেগেটিভ জিনিসটা কিন্তু আগে চিন্তা করে। হয়তো বা আমি আমার ভাইয়ের সাথে রাস্তা দিয়ে যাচ্ছি বা বাইকে করে যাচ্ছি, কিন্তু দূরের একজন পার্সন যখন দেখবে, থার্ড পার্সন দেখে কিন্তু সেটা সবার আগে বিশ্বাস করবে যে ওদের রিলেশনটা বোধহয় ভাই বোনের না, ভাই বোন নিয়ে আমরা ভাবিই না, হয়তো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হয়তো বা হাজবেন্ড ওয়াইফ, এইসব কিন্তু আমরা ভেবে নেই, ঠিক না? তো সেই জায়গাতে আমরা ভীষণ ভাবে কিন্তু কেয়ারফুল থাকাটা ভীষণ দরকার। আর হাজবেন্ড ওয়াইফ একদম সবচেয়ে বড় কথা, হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা টু গুড রাখলেই কিন্তু সেটা টু গুড, মানে সব দিক থেকে টু গুড হওয়াটা কিন্তু সম্ভব হয়। আর সব সময় আমরা ডাউনলাইনরা যেরকম মাথায় রাখবো আপলাইনদের সাথে কিভাবে কথা বলা, কোন টিম মেম্বারের সাথে কিভাবে কথা বলতে হয়, সেম ভাবে আমাদের মানে যারা আপলাইনরা আছি, আমরা আপলাইনরাও কিন্তু সবসময় মাথায় রাখবো আমার কোন ডাউনলাইনের সাথে কিভাবে কথা বলতে হয়, আমার কোন আপলাইনের সাথে কিভাবে কথা বলতে হয়, কোন জায়গায় কোন কথাটা বলতে হয়, সেটা কিন্তু আমরা একদম বুঝে শুনে কিন্তু আমরা কথা বলবো। সেই জায়গাতে আমার দারুণ ভাবে আমাদের হেল্প করবে বিভিন্ন ধরনের ক্যাসেট, বিভিন্ন ধরনের বই, এবং আমরা ব্রিটের সবকিছু খেয়াল রাখবো। ব্রিটের বিভিন্ন ধরনের ফাংশন হয়, সেইগুলি থেকে কিন্তু আমরা অনেক কিছু নলেজ নিতে পারি। তাছাড়া আমাদের আপলাইন ভীষণ ভাবে কিন্তু কার্ডিনাল রুলস এর মধ্যে আমাদের কিন্তু দারুণ ভাবে হেল্প করে, ঠিক আছে। তো বিশেষ আমি আর কিছু বলছি না কার্ডিনাল রুলস নিয়ে, কারণ সেগুলি বলাই হয়েছে যাতে আমরা না করি। তো আশা করি আমরা এখানে কেউই আমরা কার্ডিনাল রুলস ব্রেক করি না, আর যদি মানে করিও সেটা আমরা রেকটিফাই করব। আর করবো না আমরা কি কারণে করবো, করার কি দরকার, ঠিক না? কারণ সবাই আমরা উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করি, তাই তো? তো ঠিক আছে, আমার পার্টটা আমি এখানে শেষ করলাম। ওভার টু মাই আপলাইন দাদা। থ্যাংক ইউ সঞ্জীব এন্ড মনিকা, আমরা দারুণ ভাবে করলাম। এবার আমি আর জাস্ট 2 মিনিট কথা বলবো। এবার ব্যবসাটাকে করব আমরা 4 বেসিক, কিভাবে বিজনেসটাকে বিল্ড করবো, হাউ পার্টটা জেনেছি, হাউ পার্টটা এরা খুব দারুণ কভার করেছে। আমরা হোয়াইটাকে কভার করার চেষ্টা করেছি। এবার আপনারা এবার যেটা করব, আমরা যারা নতুন তাদের মোটামুটি একটা টার্গেট সেট করা, গোল সেট করা, সেটা আইডিয়াল গোল হতে পারে 6, কারোর ক্ষেত্রে সেটা বিএফআই হতে পারে। যারা আমরা বিএফআই এ আছি 6% হবো কি একটা নতুন মানুষ 6% হবে না বিএফআই হবে, গোল সেট হবে, সেটা একটু কথা বলে একটু জেনে নেব। আইডিয়ালি 6% হলে বেটার। 6% হয়ে যাওয়ার পরে যারা আমরা 6%-এ আছি, আমাদের গোল হওয়া হবে বিএফআই লেভেলে পৌঁছে। এই বিএফআইটা হয়ে যাওয়ার পর সেটা হবে আমাদের পরের গোলটা হবে সেটাকে 12%, তারপরে বিবিআই। এই পিনগুলাকে আমরা একটু মনিটরিং করব। আমাদের টিমে কতজন বিএফআই যাচ্ছে, কারা যেতে চাইছে, তাদের সাথে কথা বলে আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে প্ল্যান করে আমাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বিএফআই একটা ইম্পর্টেন্ট পিন। এবার এই বিএফআই কত বেশি বিএফআই, আমরা বিএফআই যাব, আমরা যারা একটু পুরানো আছি, যারা প্ল্যাটিনাম এন্ড আপ আছি, যারা আমরা সিলভার এন্ড আপ আছি, কেউ আমরা যারা একটু আছি, যাদের আমাদের যা স্ট্রাকচার, ওই দিন সুভাষিসদা যেটা বলছিল, দেবাশিসদা যেটা বলছিল যে আমাদের প্রত্যেকের স্ট্রাকচারের সাথে একটা নতুন বিএফআই আমরা স্ট্রাকচার অ্যাড করব। আমরা তো পারি, আমরা কিন্তু প্রত্যেকে পারি, আমরা চাইলেই পারি। আমাদের যে যা আছে, যদি কিছু না থাকে তাহলে আমরা বিএফআইটা কোয়ালিফাই করব। আর বিএফআই যদি আমাদের যদি কোয়ালিফাইড লেগ থাকে তাও আমরা নতুন বিএফআই অ্যাড করব। এইটা যদি গোল নিয়ে এই জিনিসটাকে যখন আমরা করবো, এবং এই বিএফআইটা কিভাবে হবে সেটা একটু আপনাদের সাথে কথা বলে প্ল্যানিং করে নেওয়া, সেইটাকে যদি একটু করে নিতে পারি তাহলে কিন্তু আগামী 1-2 মাস 3 মাসের মধ্যে আমরা এগুলাকে হিট করতে পারি।
এবং এই বছরটাকে কিন্তু আমরা দারুণ শেষ করবো, তার স্টার্টিংটা হবে এই মাস। এই মাস থেকে কিন্তু আমাদের ত্রিপুরার ব্যবসা বুমিং হবে এবং বহু মানুষ চাইছে আমরা গ্রো করি এবং বহু মানুষ আমাদের উপর ভরসা রাখেন। আমরা প্রত্যেকটা আপলাইন আমাদের সেই শুভকামনা করছে। আমরা কি কিছু করতে পারবো না? ডেফিনেটলি আমরা করবো। আমরা বহুবার করেছি। আমরা ত্রিপুরার এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিয়েছি, ত্রিপুরার টেম্পারেচারকে বাড়িয়ে দিয়েছি, আমরা ত্রিপুরার ব্যবসার পিকচারকে চেঞ্জ করে দিয়েছি এবং আগামী কয়েক বছরের ত্রিপুরার ইতিহাস চেঞ্জ হয়, নতুন ভাবে আমরা ইতিহাস লিখবো। আর ইউ রেডি? আমি জানি প্রত্যেকে রেডি। আমরা জানি প্রত্যেকে আমরা ডিসাইডেড, প্রত্যেকে আমরা নতুন ভাবে ড্রিম সেট করব, প্রত্যেকে আমরা হোয়াইটটাকে ক্লিয়ার করব এবং প্রত্যেকে আমরা কিন্তু দারুণ ভাবে 2023 এর জন্য প্ল্যানিং করব। ওভার টু হোস্ট। দারুণ, থ্যাংক ইউ। আমরা জোরদার একটা ক্ল্যাপিং করতে পারি সবাই জন্য। দারুণ ভাবে আমরা আজকে শিখলাম এবং আমি বিশ্বাস করি আজকের এই বেসিক ট্রেনিংটা পরে আজকে সবাই একটা ডিসিশন অবশ্যই নিবে এবং আপনারা ব্যবসাটা এবং এই ত্রিপুরার ব্যবসাটা কিন্তু আমরা বহু আগে নিয়ে যেতে পারবো। তো থ্যাংক ইউ অ্যাগেন অল স্পিকার্স অ্যান্ড থ্যাংক ইউ, গুড নাইট।